আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের মেডিডিইউ ক্র্যাকার্স কোর্সে 5 বছরের ঢাবি কোশ্চেন ব্যাংক সলিউশনের কথা ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথম যে কোশ্চেনটা সেটা নিয়ে সলিউশন চলে আসছি এবং প্রথমে আমরা ঢাবি 2022-23 সেশনে আসা কোশ্চেনগুলো সলিউশন করব। এখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলায়ে এমসিকিউতে 45টা এমসিকিউ আছে। সো আমরা এই ক্লাসটিতে 45টা এমসিকিউ একদম ধরে ধরে বুঝে বুঝে প্রত্যেকটা বেসিক সহ অ্যাপ্রোচ কিভাবে করতে হয় এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো আগামী 4-5 দিনে আমরা যে চেষ্টা করব 5 বছরের কোশ্চেন ব্যাংক সলিউশন করার। এই ক্লাসটা ইউটিউবে যেতে পারে, তোমরা যারা ইউটিউবে দেখতেছো তোমরা যদি চাও যে মিল্টন ভাইয়ের থেকে এই কোশ্চেন ব্যাংকের সলিউশন ক্লাসগুলো করতে, তাহলে তোমরা মেডিডিউ ক্র্যাকার্সে জয়েন করতে পারো। এখন আমি সিদ্ধান্ত নিই নাই এই ক্লাসগুলো আমি যে টপ 100 কিংবা ভার্সিটি কোর্সে দিব কিনা। ওরা অনেকে রিকোয়েস্ট করছে, যদি মন ভালো থাকে ইনশাল্লাহ ওদেরকেও দিয়ে দিব। ঠিক আছে, আমি চেষ্টা করি সবসময় এক্সট্রা ফিচার্স আমার ক্লাসগুলোতে অ্যাড করার জন্য, অর্থাৎ আমার কোর্সগুলোতে অ্যাড করার জন্য। যদি মন চাই তো দিয়ে দিব, সমস্যা নেই। সো এখন আসো আমরা এই কোশ্চেনটা সলিউশন করার চেষ্টা করি। 2022-23 সালে যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমেই দেখো, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমরা প্রথমে ফিজিক্স করব। হ্যাঁ, প্রথমে ফিজিক্স কোশ্চেন করব। 23-24 সালে ফিজিক্সে আমাদের 15টা কোশ্চেন আছে। প্রথম যে কোশ্চেনটা এটা দেখো, বলছে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি ডিভাইডেড বাই সিভি ইকুয়ালস টু এক্স যদি হয়, তাহলে কোন সম্পর্কটি 1 মোল গ্যাসের জন্য সঠিক? তো আমাদের এই জায়গাতে মাথায় রাখতে হবে যে আমরা জানতাম সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা। সো সেই গামার জায়গায় আমাদের জাস্ট এক্স বসাইতে বলছে। গামার জায়গায় কি বসাইতে বলছে? এক্স বসাইতে বলছে। সো আমরা সিভি এর ভ্যালু জানতাম যে আর বাই গামা মাইনাস 1, আর সিপি এর ভ্যালু জানতাম আর গামা ডিভাইডেড বাই গামা মাইনাস 1, তাই না? এখন এই জায়গাতে যে কয়টা ভ্যালু আছে দেখো, সব কয়টা সিভি এর ভ্যালু। তার মানে এই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব, তাই না? এই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব। সো এই ভ্যালুটাতে দেখো, যেই জায়গাতে আমরা গামা বসাচ্ছি ওই জায়গাতে এ বলতেছে গামা না, বসবে এক্স। তার মানে সিভি ইকুয়ালস টু আর বাই গামার জায়গায় এক্স মাইনাস 1 এটা বসবে। সো দেখো তো এখানে কোনো সম্পর্কে মিল আছে কিনা। দেখো বি নাম্বার যে সম্পর্কটা সেটা সিভি ইকুয়ালস টু আর বাই এক্স মাইনাস 1, আর বাই এক্স মাইনাস 1। তার মানে এইটা আমার এখান থেকে কারেক্ট আনসার। তার মানে আমরা এটা কি করলাম, আমরা তাপগতিবিদ্যাতে আমরা যে সিপি সিভি গামা এগুলা যে বেসিকগুলা জানতাম সেই বেসিকগুলা ব্যবহার করে এইটা জাস্ট সলিউশন করলাম। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এটা ছিল আমাদের নাম্বার 1 কোশ্চেন। এইটা করলেই তুমি ধরো 1 মার্ক পেয়ে গেলা। ওকে, এবার দেখো পরের কোশ্চেন বলছে এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করে। একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটি? এখন দেখো, একটা গ্রহ যখন প্রদক্ষিণ করে তখন প্রয়োজনীয় সময় নির্ণয়ের জন্য আমাদের যে ফর্মুলাগুলো আছে তার ভিতর আদর্শ ফর্মুলা টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেই ম্যাথগুলা সলিউশন করি। সেটা কি? টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। ম্যাক্সিমাম ক্ষেত্রে সময়ের সাথে ব্যাসার্ধের সম্পর্ক, সময়ের সাথে ব্যাসার্ধের সম্পর্ক। তো এই জায়গা থেকে যেহেতু আমাদের শুধু সময় বের করতে বলছে, তাহলে টি, এখান থেকে যদি আমি টি বের করতে চাই, টি is proportional to r to the power 3 divided by 2 এটা আসে। দেখো প্রপোর্শনাল সম্পর্কেই রাখছি, r to the power 3 divided by 2। এটাকে যদি তুমি নরমাল ইকুয়েশনে নিয়ে আসো, t1 by t2 equals to r1 divided by r2 টোটালটার পাওয়ার 3 divided by 2 এরকম আসবে। সো আলটিমেটলি এখান থেকে আমরা r to the power 3 divided by 2 রিলেশন পাচ্ছি। সো এইটা আমাদের দেখো এখানে কারেক্ট আনসার। r to the power কত আসে? 3 divided by 2। সো আমরা আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি এবং পারবো। ওকে, সো চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখো, বলছে একটি কণা টি ইকুয়ালস টু 0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। তো একটা কণা টি ইকুয়ালস টু 0 সময়ে, এই জায়গায় ধরো একটা কণা আছে, সামনে যাত্রা শুরু করলো। বলছে কণাটির উপর প্রযুক্ত বল, লব্ধি বল টি এর সমানুপাতিক। অর্থাৎ এই কণার উপর যেই পরিমাণ আমি বল প্রয়োগ করছি এই বল সময়ের সমানুপাতিক। অর্থাৎ এখান থেকে আমরা রিলেশন লিখতে পারি F is proportional to T। F is proportional to কি? T। এবার বলছে কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক। সো কণাটির ক্ষেত্রে গতিশক্তি মানে E কে এর ভ্যালু, এটা বের করা লাগবে। এইটা কোনটা সমানুপাতিক সেটা বের করা লাগবে। এবার দেখো F is proportional to T না? সো আমরা জানি F equals to ma। তো ma is proportional to T। তার মানে এখান থেকে আমরা A is proportional to T লিখতে পারি। কি লিখতে পারি? A is proportional to T লিখতে পারি। এবার সিম্পলি চিন্তা করো, A equals to আমরা জানি V divided by T না?
ভি ডিভাইডেড বাই টি। সো এখান থেকে তুমি ভি ডিভাইডেড বাই টি ইজ প্রপোর্শনাল টু টি লিখতে পারো। তার মানে এই দেখো আর গুণ করলে ভি ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার লেখা যায় না? দেখো ভি ইজ প্রপোর্শনাল, আমি ঠিক যেভাবে চিন্তা করাচ্ছি এভাবেই চিন্তা করবা, তাহলে প্রশ্নটা বুঝতে তোমার ইজি হবে। ভি ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার লেখা যায় না? ভি ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার লেখা যায়। এবার দেখো আমাদের একটা রিলেশনশিপ আছে, আমরা জানি গতিশক্তি ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। দেখো ই কে ইজ প্রপোর্শনাল টু কি? ভি স্কোয়ার। বুঝছো জিনিসটা? ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তো এখানে দেখো ভি পাইছো আর এখানে পাইছো ভি স্কোয়ার, তাহলে এই ভি স্কোয়ারকে ব্রিজ করতে গেলে এই জায়গাতে তোমাকে কি নেওয়া লাগবে? এই জায়গাতে তোমাকে ভি স্কোয়ার বানানো লাগবে। সো ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4 হয়। ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4 হয়। এবার দেখো যদি তুমি ব্রিজ করো ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4, এই জায়গা থেকে তুমি ফাইনালি বলতে পারবা যে ই কে ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? সো ফাইনালি তুমি এখান থেকে বলতে পারবা ই কে ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। তার মানে এখান থেকে গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক? টি টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো আরেকবার আসো আমরা একটু বলি, একটা কণা টি ইকুয়ালস টু 0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। সো টি ইকুয়ালস টু 0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সে যখন চলছে তখন প্রশ্নে আমার বলে দেয়া আছে যে এখানে বল এফ, প্রযুক্ত বল এফ সময়ের সমানুপাতিক। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু টি, সেখান থেকে ভেঙে এম এ ইজ প্রপোর্শনাল টু টি, সেখান থেকে এ ইজ প্রপোর্শনাল টু টি পাইলাম, এ ইকুয়ালস টু ভি বাই টি, সেখান থেকে ভি ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার পাইলাম। এরপরে আমরা কি দেখলাম যে আমরা আবার গতিশক্তি কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার ব্রিজ করলাম, ব্রিজ করে ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4 পাইলাম। সো এটা ছিল আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। সো আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। যারা যারা ইউটিউবে আমার এই ক্লাসটি এখন দেখতেছো, আমি হচ্ছে যে খুবই চেষ্টা করব যে তোমাদের জন্য রিটেন ক্লাসগুলা খুব দ্রুত গুছিয়ে দেওয়ার জন্য। আমি অনেক প্রেসারে আছি, বুঝছো? পেইড কোর্সের ক্লাসগুলা আমার ফাইনাল ইয়ার চলছে, তো ইন্টারনেট কিছু ঝামেলা আছে, অফিস নতুন, মানে সব মিলাই আমি খুবই প্রেসারে যাচ্ছি। তো যার কারণে তোমাদের জন্য যত কিছু আমি করার ইচ্ছা পোষণ করি সবকিছু একসাথে মেইনটেইন করতে পারতেছি না। সো তারপর আমি চেষ্টা করব 14 তারিখ তোমাদের পরীক্ষার আগেই, মানে 10 তারিখের আগেই যথাসম্ভব তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির রিটেন ক্লাসগুলো সুন্দর মতো গুছিয়ে দেওয়ার জন্য। সো আমার জন্য দোয়া রেখো, আমি যাতে সুস্থ থাকি, সুস্থ থাকলে ইনশাল্লাহ আমি পারবো তোমাদেরকে গুছিয়ে দিতে। ভাইয়ের জন্য জাস্ট দোয়া করলেই হবে, বাকিটা আল্লাহ ভরসা। সো চলো আমরা পরের কোশ্চেনটা যাই। পরের কোশ্চেনটা দেখো, বলছে কিউ মানের একটি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হলো। সো একটা বৃত্ত, এই বৃত্তটা আর ব্যাসার্ধের, এর পরিধি বরাবর আমার কিউ মানের চার্জকে সাজাইছি। তার মানে কিউ মানের চার্জকে পরিধি বরাবর সাজাইছি, সুষমভাবে সাজাইছি। হ্যাঁ, সো যদি সাজানো হয় তাহলে বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের প্রবাল্য বের করতে বলছে, কেন্দ্রে। সো ভালো করে মাথায় রাখবা, যখন একটা সুষম বৃত্তাকার কোনো কিছুর উপরে চার্জকে সুষমভাবে বন্টন করা হয়, তখন এই চার্জ সুষমভাবে বন্টনের জন্য মাঝখানের যে কোনো বিন্দুতে প্রবাল্য ইকুয়ালস টু 0 হয়। প্রবাল্য ইকুয়ালস টু 0, মাঝখানে যে কোনো বিন্দুতে প্রবাল্য 0, তড়িৎ ক্ষেত্র বা প্রবাল্য 0 হয়। ঠিক আছে? এবং বিভব, এর মাঝখানে যে কোনো বিন্দুর জন্য বিভব হয় তোমার সমান, বিভব হয় সমান, কিন্তু প্রবাল্য হয় 0, প্রবাল্য হয় 0। তাহলে দেখো তোমার প্রবাল্য মাঝখানে যে কোনো পয়েন্টে, যেহেতু চার্জটা সুষমভাবে বিস্তৃত অবস্থায় আছে, তোমার প্রবাল্য যে কোনো পয়েন্টে যদি 0 হয়, তাহলে আমরা এখানে বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কি পাবো? 0 পাবো। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের এখানকার কারেক্ট আনসার। আচ্ছা, পরের কোশ্চেনে আসি আমরা। দেখো বলছে কি যে এ দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি বর্গাকার পাত দিয়ে একটা ধারক তৈরি করা হলো। তাহলে দেখো এ একটা পাত আর এ আরেকটা পাত, সো এই দুইটা পাত দিয়ে আমরা ধারক তৈরি করলাম। এবার এই যে এ দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি বর্গাকার পাত দিয়ে তৈরি করছি, এর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে এ। দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে এ। এবার এদের মধ্যবর্তী যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দিছি। ঠিক আছে? ডি দিছি, দিয়ে বলছে ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে ধারকত্ব কত গুণ বৃদ্ধি পাবে? সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ মানে হচ্ছে তোমার এই দৈর্ঘ্য যেটা আছে, এই দৈর্ঘ্যকেও 3a করা হয়েছে, দূরত্ব যেটা আছে এটাকেও 3d করা হয়েছে। সো কথাটা বুঝবা, সমস্ত রৈখিক মাত্রা মানে যে কয়টা মাত্রা আছে, দৈর্ঘ্য কিংবা মধ্যবর্তী দূরত্ব যেটা আছে, সবগুলাকেই 3 গুণ করছি। আমরা দৈর্ঘ্যকেও করছি, এটাকেও করছি। এখন আমাদের নতুন ধারকত্ব কত পরিবর্তন হবে সেটা জিজ্ঞেস করছে।
এবার ধারকত্ব পরিবর্তনটা কিভাবে বের করব? দেখো আমরা জানি c ইকুয়ালস টু এপসাইলন a ডিভাইডেড বাই d। এখন এখানে দেখো আমরা দেখতেছি হচ্ছে ক্ষেত্রফল এবং d এর ভিতর সম্পর্ক, বাট এখানে আমাদের দৈর্ঘ্য দেয়া আছে। তো আমরা জানি দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল বের করতে গেলে ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, মানে a স্কয়ার আসবে। তাহলে ফর্মুলা অনুযায়ী এখানে এপসাইলন a স্কয়ার ডিভাইডেড বাই d আসবে, এপসাইলন a স্কয়ার ডিভাইডেড বাই d আসবে। সো c ইকুয়ালস টু এপসাইলন a স্কয়ার ডিভাইডেড বাই d, এটা আসলে হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। জিনিসটা বুঝতে পারছো? c ইকুয়ালস টু এপসাইলন a স্কয়ার ডিভাইডেড বাই d, এটা আসলে হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। এবার এই যে অ্যানসারটা আসলো, এইটা দিয়ে আমাদের নতুন ধারকত্ব বের করতে বলছে। সো ইনিশিয়ালি আমাদের ধারকত্ব এইটা ছিল, এখন নতুন ধারকত্ব কি হবে? নতুন ধারকত্ব দেখো c প্রাইম ইকুয়ালস টু এপসাইলন a প্রাইম তার স্কয়ার ডিভাইডেড বাই d প্রাইম, তাই না? এখন a প্রাইম মানে দেখো নতুন a প্রাইম মানে হচ্ছে এপসাইলন 3a তার স্কয়ার ডিভাইডেড বাই d প্রাইম মানে হচ্ছে 3d। সো ক্যালকুলেশন করলে এপসাইলন 9a স্কয়ার ডিভাইডেড বাই 3d, সো এটার সাথে এটা কাটাকাটি করলে দেখো 3d থাকে। সো 3 ইনটু এপসাইলন a স্কয়ার ডিভাইডেড বাই d, যেটা দেখো আবার আগের ধারকত্ব। তাহলে দেখো আগের ধারকত্ব মানে কি 3c। তাহলে দেখো c প্রাইম ইকুয়ালস টু আমরা পাইলাম হচ্ছে 3c, অর্থাৎ আগের ধারকত্বের 3 গুণ। তাহলে আমরা নতুন ধারকত্ব পাচ্ছি আগের ধারকত্বের 3 গুণ। বুঝতে পারছো জিনিসটা? সেখান থেকে আমরা নতুন ধারকত্ব আগের ধারকত্বের 3 গুণ পাচ্ছি। ক্লিয়ার হয়েছে না জিনিসটা? ক্লিয়ার হয়েছে। সো আমরা এই ধরনের ম্যাথগুলোকে এভাবে করব। খালা কি আসছে? এই ধরনের ম্যাথগুলোকে আমরা এভাবে করব। ওকে, সো এই ধরনের ম্যাথগুলোকে কি করব? এভাবে আমরা করব। প্রশ্নটা আগে বুঝতে হবে ভাইয়া। তুমি যদি পরীক্ষার হলে প্রশ্নের মারপ্যাচটা না বুঝো তাহলে কিন্তু তুমি করতে পারবে না। আমি সবসময় একটা কথা বলি যে যখন তুমি কোশ্চেন সলভ করবা, প্রশ্নটাকে এত বেশি বার পড়ো, প্রশ্নের কথাগুলোর সাথে এত ভালো করে অ্যাডজাস্টমেন্ট করো যে ফাইনালি ওই অ্যাডজাস্টমেন্টটা তোমাকে অনেক হেল্প করবে পরীক্ষার হলে যে প্রশ্ন পড়ে ভেবাচাকা না খাইতে। পরীক্ষা হলে যে কিন্তু আমরা প্রশ্নের কথাগুলাই ভেবাচাকা খেয়ে যাই, এন্ড দেন আমরা সামনে আগাইতে পারি না। সো তুমি যদি প্রশ্ন পড়ে প্রশ্নের কথাগুলোতে ভেবাচাকা না খাও, সেজন্য এই প্রশ্ন পড়ে আগে অ্যাডজাস্টমেন্ট করো, ঠিক আছে? সো চলো আমরা পরের কোশ্চেনে যাই। এবার চলো আমাদের এখানে পরে একটা কোশ্চেন দিছে, বলছে যে এইটা একটা ভেক্টর দেয়া আছে, এটা একটা ভেক্টর দেয়া আছে, ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব দিকে একটি একক ভেক্টর বের করো। তাহলে দেখো প্রথম কথা, দুইটা ভেক্টরের উপর লম্ব হইতে হবে, সেই ভেক্টর আবার একক ভেক্টর হইতে হবে। দেখো শর্তটা বুঝবা, দুইটা ভেক্টর লম্ব ভেক্টর। এখন আমরা জানি যে যদি একটা ভেক্টর p আর একটা ভেক্টর q হয়, এই দুইটা ভেক্টর দিয়ে তৈরি করা ভেক্টর উভয়ের উপর লম্ব হচ্ছে p ক্রস q। p ক্রস q যেই নতুন ভেক্টরটা তৈরি হয়, এই নতুন ভেক্টরটা এই উভয় ভেক্টরের উপর লম্ব। ব্যাপারটা কি? ধরো একটা ভেক্টর p এই বরাবর গেছে, একটা ভেক্টর q এই বরাবর গেছে, এই দুইটার ক্রসের মাধ্যমে যদি r ভেক্টর তৈরি হয়, এই r ভেক্টর উভয়ের উপর লম্ব, p এবং q উভয়ের উপর লম্ব। তার মানে আমরা এই দুইটা ভেক্টরের ক্রস গুণন করে যেই ভেক্টরটা পাবো সেটা উভয়ের উপর লম্ব হবে। এবার সেই ক্রস গুণন ভেক্টরটাকে একক ভেক্টরে রূপান্তর করলে আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে যাব। তাহলে আগে আমরা ক্রস গুণন করি। ক্রস গুণন করার জন্য i নিলাম, j নিলাম, k নিলাম, ঠিক আছে? এবার দেখো i j k এর ক্ষেত্রে আমি এখানে বসাই 2 2 -1, দেখো পরে আসছে হচ্ছে 6 3 -3। সেখান থেকে তুমি যখন ক্যালকুলেশন করবা, যখন তুমি i নিবা, i নিলে দেখো মাইনাস 3 দুগুণা 6 প্লাস 3 এটা আসে। মাইনাস যখন তুমি জে নিবা, এই অংশটা চলে গেল, এই অংশ গেল আর এই অংশ গেল। সো দেখো মাইনাস 3 দুগুণা 6 প্লাস 6, ওকে। প্লাস তুমি যখন কে নিবা, এই অংশ গেল আর এই অংশ গেল। সো দেখো 3 দুগুণা 6 মাইনাস 12, সো 6 মাইনাস 12। সো ক্যালকুলেশন করলে দেখো মাইনাস 3i প্লাস 0 প্লাস এই জায়গাতে খেয়াল করে দেখো মাইনাস 6k আসে, মাইনাস 6k। সো এটা আসে 0। তাহলে এইটা যে ভেক্টরটা, এই ভেক্টরটা কিন্তু আমার সেই একক ভেক্টর, মানে সেই হচ্ছে যে লম্ব ভেক্টর। এই লম্ব ভেক্টরটাকে একক ভেক্টর রূপান্তরে কেমনে করব? এটাকে যদি আমি r ভেক্টর ধরি, তাহলে r ভেক্টর ডিভাইডেড বাই r ভেক্টরের মান করলে আমরা এটার কি পাই? একক ভেক্টর পাই। তাহলে দেখো একক ভেক্টরের জন্য আমরা মাইনাস 3i মাইনাস 6k ডিভাইডেড বাই রুটের নিচে 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার। সো 36 প্লাস 9 করলে আমাদের কত আসে? 36 প্লাস 9 করলে আমাদের আসে হচ্ছে 45। সো ক্যালকুলেশন করলে দেখো আমরা পাই মাইনাস 3i মাইনাস 6k রুটের নিচে 45। এই হচ্ছে আমাদের আনসার। সো উপরে দেখো আমরা মিলাইলেই পেয়ে যাচ্ছি মাইনাস 3i মাইনাস 6k রুটের নিচে 45। সো এই যে বিনা সি নাম্বারটা আমাদের এখান থেকে কারেক্ট আনসার আসে।
পারবো না? সো এই টাইপের ম্যাথ যদি আসে আমাদেরকে সুন্দর মতো সলিউশন করতে পারতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি যে এই ম্যাথগুলো কিভাবে সলিউশন করতে হয়। ওকে, প্রশ্নটা ভালো করে বুঝবা, তোমার মাথার ভিতরে যে সমস্ত ইনফরমেশন আছে সেই ইনফরমেশন ব্যবহার করে প্রশ্নের সলিউশনটা আগে করতে পারতে হবে। ওকে, এবার আসো আমরা দেখি পরের অংশে দেখি। বলছে সরল দোলন গতিসম্পন্ন একটি বস্তু যখন তার সাম্য অবস্থা থেকে 2 সেন্টিমিটার দূরে থাকে তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। ব্যাপারটা বুঝবা, একটা সরল দোলন গতিসম্পন্ন বস্তু কণা, ধরো এটা সে সরল দোলক। সো সাম্য অবস্থা থেকে, এটা হচ্ছে তার সাম্য অবস্থা, এখান থেকে সে 2 সেন্টিমিটার x ইকুয়ালস টু 2 সেন্টিমিটার দূরে আছে। সো x ইকুয়ালস টু 2 সেন্টিমিটার দূরে থাকলে এই পয়েন্টে তার দুইটা শক্তি, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। বলছে গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, অর্থাৎ স্থিতিশক্তির সাথে তুমি 3 গুণ করার পরে সেটা গতিশক্তির সমান হবে। এবার চিন্তা করো তার টোটাল অবস্থান এখান থেকে এই অংশ পর্যন্ত a, আর এখান থেকে এইটুকু আসছে হচ্ছে x। সো এখান থেকে এইটুকু, এটা হচ্ছে স্থিতিশক্তির জন্য, এইটুকু স্থিতিশক্তির জন্য। সো স্থিতিশক্তির জন্য যে অংশটা সেটা হচ্ছে EP, তাহলে 3 ইনটু এই স্থিতিশক্তি হচ্ছে হাফ কে x স্কয়ার, এইটুকু হচ্ছে আমার স্থিতিশক্তি। এবার গতিশক্তি কতটুকু হবে? গতিশক্তি হবে টোটাল শক্তি থেকে এই শক্তিটুকু বাদ, তাই না? টোটাল শক্তি থেকে এইটুকু আমার কি, এইটুকু হচ্ছে গতির জন্য, তাহলে টোটাল শক্তি হচ্ছে হাফ কে a স্কয়ার, তা থেকে আমার স্থিতিটুকু বাদ দিলে আমি গতি পাচ্ছি। এইভাবে করলে তুমি এখান থেকে ইজিলি জিনিসটা মিলাইতে পারবা। চিন্তাটা এইভাবে করবা। চিন্তাটা কিভাবে করবা? প্রথমত আমরা শর্ত চিন্তা করলাম যে গতিশক্তি তার সাথে স্থিতিশক্তির সাথে 3 গুণ করলে গতিশক্তির সমান হয়। এখান থেকে এইটুকু হচ্ছে স্থিতির জন্য, আর এখান থেকে এইটুকু হচ্ছে গতির জন্য। তো এই স্থিতির জন্য আমি যদি হাফ কে এক্স স্কোয়ার পাই, টোটালটা থেকে আমি যদি স্থিতিটা বাদ দিই তাহলে আমি গতিটা পাবো। সো এইভাবে আমি ক্যালকুলেশনটা করে ফেললাম। তাহলে এখন দেখো আমরা যদি এখান থেকে এই অংশটুকু নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে হাফ কে a স্কোয়ার ইকুয়ালস টু, এটা ওই সাইডে গেলে দেখো 3/2 কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার। সো 3/2 প্লাস হাফ মানে কত আসে? 1.5 প্লাস হাফ মানে 2 আসে। সো হাফ কে a স্কোয়ার ইকুয়ালস টু 2 কে এক্স স্কোয়ার, এটা আসে। সেখান থেকে দেখো কে কে কেটে যায়, a স্কোয়ার ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে 4x স্কোয়ার। সো a ইকুয়ালস টু ভ্যালু আসে হচ্ছে 2x, a ইকুয়ালস টু ভ্যালু আসে হচ্ছে আমাদের এই সাইডে গেলে কত, 2x। সো 2 ইনটু x এর ভ্যালু দেখো আমাদের এখানে দেয়া ছিল কত সেন্টিমিটার দূরে, 2 সেন্টিমিটার দূরে, তাহলে 2 ইকুয়ালস টু এখান থেকে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 4 সেন্টিমিটার, মানে অপশন ডি হবে আমাদের কারেক্ট আনসার। 4 সেন্টিমিটার, অপশন ডি হবে আমাদের কি কারেক্ট আনসার। দ্যাটস ইট। এভাবে আমরা অনায়াসে স্টেপ বাই স্টেপ এই জিনিসপত্রগুলো সলিউশন করে ফেলতে পারি। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের ফিজিক্সের আরো একটা চমৎকার কোশ্চেন। এবার আসো ফিজিক্সের আরেকটা কোশ্চেন দেখি। বলছে দুটি সুসংগত উৎস থেকে, এই প্রশ্ন তুমি পাবাই কোথাও না কোথাও, এবারও পাবা, ঢাকা ইউনিভার্সিটি না পারলে অন্য কোথাও পাবা, মাস্ট পাবা। বলছে দেখো দুটি সুসংগত উৎস থেকে ল্যামডা দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয়। একটি বিন্দুতে যেখানে দুটি তরঙ্গ দৈর্ঘ্য মিলিত হয় সেখানে দশা পার্থক্য 90 ডিগ্রি হলে পদ পার্থক্য কত? ঠিক আছে, আমরা জানি দশা ইকুয়ালস টু 2π/λ ইন্টু পদ। আমাদের জিজ্ঞেস করছে পদ পার্থক্য কত, তাহলে পদ ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসবে ল্যামডা ডিভাইডেড বাই 2π ইন্টু দশা। সো এখানে আমাদের দশার ক্ষেত্রে ভ্যালু কত দেয়া আছে দেখো, 90 ডিগ্রি মানে ভ্যালু দেয়া আছে π/2, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2π ইন্টু পাই ডিভাইডেড বাই 2, এটা আসবে ভ্যালু। সো ক্যালকুলেশন করলে দেখো পাই কেটে যাচ্ছে, কেটে গেলে এখান থেকে দেখো ল্যামডা ডিভাইডেড বাই 4 আসে। সো এখান থেকে আমরা ভ্যালু কত পাই, ল্যামডা ডিভাইডেড বাই 4। এই যে একটা ফর্মুলা তোমাকে আমি শেখালাম, দশা ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ, এইটার ব্যবহার তুমি যদি জানো কোথাও না কোথাও তুমি পাবা। আমি টপ 100-এও এই টপিকটাকে আলাদা করে শেখাইছি, কোথাও না কোথাও তুমি এই জায়গা থেকে প্রশ্ন পাবা। এটা খুবই জনপ্রিয় একটি ফর্মুলা, যে জায়গা থেকে ম্যাথ দেয়, সব জায়গাতে ম্যাথ দেয়, ভর্তি পরীক্ষায় কোথাও না কোথাও পাবা। সো এটা ভালো করে শিখে নিও। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে দশা ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ, দশা ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ। সেখানে আমাদের যেহেতু দশা দেয়া আছে 90 ডিগ্রি মানে π/2, সেটা বসিয়ে আমরা এখানে λ/4 পাইলাম। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেনে আসো। বলছে দেখো একটি ইঞ্জিন, কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি সেন্টিগ্রেড
খেয়াল করো 227 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 127 ডিগ্রি সেন্টিগ্রেড এই দুইটার মধ্যে কাজ করে। সো দেখো T1 টেম্পারেচার হচ্ছে বড় টেম্পারেচার, সো T1 ইকুয়ালস টু 227, তার সাথে 273 যোগ করলে দেখো 500 কেলভিন আসে। T2 টেম্পারেচার হচ্ছে ছোট টেম্পারেচার 127, তার সাথে 273 যোগ করলে 400 কেলভিন আসে। আচ্ছা, আমরা জানি যে T1 বাই T2 ইকুয়ালস টু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে Q1 ডিভাইডেড বাই Q2। এখন এখানে আমাদের Q1 Q2 এর কোনো ভ্যালু দেয়া আছে? উত্তর হচ্ছে না, দেয়া নাই। দেখো তার মধ্যে যদি কাজ করে তাহলে ইঞ্জিনটি কৃত কাজের পরিমাণ দেখো দেয়া আছে। সো কৃত কাজের পরিমাণ বের করতে গেলে আমরা জানি W ইকুয়ালস টু আবার Q1 মাইনাস Q2। বড় টেম্পারেচার থেকে ছোট মানে বড় তাপ থেকে ছোট তাপ বাদ দিলে আমরা কাজ পাই। তাহলে এখান থেকে W এর পরিমাণ 500 জুল ইকুয়ালস টু Q1 মাইনাস Q2 পাচ্ছি। সো এখান থেকে দেখো Q1 এর ভ্যালু পাওয়া যায় হচ্ছে 500 প্লাস Q2, এটা পাওয়া যায়। এটা পাওয়া যায় হচ্ছে আমাদের কি বলতো Q1 এর ভ্যালু। তো এই যে Q1 এর যে ভ্যালু, এটা যদি আমি এখন এখানে বসাই, T1 এর টেম্পারেচার দেখো 500 উপরে, নিচে দেখো 400 বসাই দিলাম। Q1 এর জায়গায় 500 প্লাস Q2, নিচে দেখো আমরা Q2 বসাই দিলাম। এই যে অংশটা ক্যালকুলেশন করলাম, দেখো দুইটা শূন্যর সাথে দুইটা শূন্য কেটে গেল। এবার আড়াই গুণ করো, আড়াই গুণ করলে দেখো 5Q2 ইকুয়ালস টু, এটা গুণ করো দেখো 2000 প্লাস 4Q2। সো এটাকে এই সাইডে নিয়ে আনলে দেখো এখন Q2 ইকুয়ালস টু আসে হচ্ছে আমাদের 2000। এই যে Q2 ইকুয়ালস টু 2000 আসলো, এটা আসলে কিসের? এটা কি পরিমাণ তাপ প্রত্যাখ্যান করে তার না। Q1 হচ্ছে তাপ গ্রহণ আর Q2 হচ্ছে তাপ প্রত্যাখ্যান। তাহলে দেখো Q2 হচ্ছে তবে তাপগ্রাহকে প্রত্যাখ্যান করা তাপের পরিমাণ সেটা। তার মানে এই যে Q2 এটা হচ্ছে আমার 2000 ভ্যালু। সো দেখো Q2 এর ভ্যালু 2000, মানে অপশন এ আসে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। যদি আমাদের Q1 এর ভ্যালু বের করতে বলতো তখন আমরা আবার এই জায়গাতে বসাই দিতাম, বসাই Q1 এর ভ্যালু পাইতাম কত? 2500। 2000 এর সাথে 500 যোগ করে 2500 জুল পাইতাম। বুঝতে পারছো জিনিসটা? তাহলে কেমনে করলাম? সিম্পল জিনিস, প্রশ্ন আগে পড়লাম, স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করলাম, তারপরে সলিউশনে গেছি। প্রশ্ন আগে পড়ছি, স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করছি, তারপরে সলিউশনে গেছি। সো এখানে একটা প্রশ্নের ভিতরে কয়েকটা ধাপ থাকতে পারে, একটা দুইটা তিনটা ধাপ থাকতে পারে। যে কয়টা ধাপ থাকবে সেটা আমাদের স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে তারপরে সলিউশনের দিকে যেতে হবে। পারবা না জিনিসটা? সো আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি পারবা এন্ড বুঝবা। ওকে, সো চলো আমরা পরের অংশে যাই। দেখো আমাদের এখানে বলছে যে একটি XNOR লজিক গেট নিম্নলিখিত কোন লজিক গেট গুলার সমবায়ে গঠিত হতে পারে। সো আমরা এখানে জানি যে XNOR গঠিত হইতে তোমার হচ্ছে XNOR XOR গঠিত হইতে OR গেট এবং X গেট লাগে, নট গেট লাগে, তাই না? OR গেট এবং হচ্ছে নট গেট, আমি যদি এগুলো সব ভুলে গেছি, অনেক আগে পড়ছি আইসিটি, নট গেট লাগে। সো XNOR গঠিত হইতে AND গেট, OR গেট এবং নট গেট এই তিনটা সমন্বয় লাগে। এই তিনটা সমন্বয়ে তোমার হচ্ছে যে XNOR গঠিত হয়। সো আমরা এটা জানি, এটা নিয়ে আমি আর ডিটেল ব্যাখ্যা করতেছি না, আমি নিজেও আইসিটি সব ভুলে গেছি, এখন আর কিচ্ছু মাথায় নেই। সো এগুলা নিয়ে ডিটেল কথা না বলি। দেখো এইটা দেখো বলছে নিচের কোনটির মাত্রা নাই, মাত্রা নাই। সো দেখো আমরা জানি যে পীড়ন মানে হচ্ছে তোমার F ডিভাইডেড বাই A, এটা হচ্ছে পীড়ন, তাই না? কিন্তু বিকৃতি মানে হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে L ডিভাইডেড বাই L, তারপরে হচ্ছে তোমার ক্ষেত্রফল বিকৃতির ক্ষেত্রে A ডিভাইডেড বাই A, এরকম না, দেখছি না? সো দেখো যখন আমরা বিকৃতি দেখি তখন আমরা সেম জিনিস দিয়ে যেহেতু ভাগ করি, তাহলে উপরে নিচে সেম জিনিস হইলে তখন সেটার কোনো মাত্রা থাকে না। তো বিকৃতি এমন একটা জিনিস যেটার কোনো মাত্রা নাই, কারণ আমরা সেম জিনিস দিয়ে ভাগ করতেছি, তাই না? বিকৃতির ক্ষেত্রে আমাদের মাত্রা নাই। সো বিকৃতির ক্ষেত্রে উপরে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল, কতটুকু সরণ হচ্ছে সেটা ডিভাইডেড বাই আদি সরণ, এগুলো আমরা ব্যবহার করি। তো বিকৃতি এমন একটা জিনিস যেটা সেম জিনিস দিয়ে ভাগ করার কারণে এটার কোনো মাত্রা নাই। পীড়নের মাত্রা আছে কিন্তু বিকৃতির মাত্রা নাই। ইয়ং গুণাঙ্কের মাত্রা পাবা বাট বিকৃতির মাত্রা নাই, ঠিক আছে? সো কোনটার মাত্রা নাই, কোনটার একক নাই, সেটা কি? আমাদের বিকৃতি। ওকে, 12 নম্বর দেখো আমাদের একটা খুব চমৎকার ম্যাথ দিছে। বলছে 9টি বেলুন আকৃতির তার যাদের প্রতিটির ব্যাস D এবং দৈর্ঘ্য L। দেখো তাহলে আমাদের এখানে বেলুন আকৃতির তার আছে কয়টা? 9টা, প্রত্যেকটার ব্যাস D এবং দৈর্ঘ্য L, একটা শ্রেণীতে সংযুক্ত অবস্থায় আছে, ঠিক আছে? এখন যদি আমি এই তারগুলাকে, 9টি বেলুন আকৃতির তারগুলাকে রোধ আকারে চিহ্নিত করি, তো রোধগুলা যদি শ্রেণীতে থাকে তাহলে 9টা রোধ মানে 9R হবে, কিন্তু কারণ কি শ্রেণীতে যুক্ত হলে সরাসরি যোগ হয়ে যায় 9R। সো 9R প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আবার দেখো এখানে ব্যাস
এবং দৈর্ঘ্য দেয়া আছে। এখন আমি জানি r ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ, তাই না? তাহলে এখান থেকে আমাদের ক্ষেত্রফল রো এল ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার আসবে, পাই ডি স্কোয়ার এটা আসবে। সো আমরা এখানে পাই ডি স্কোয়ার মানে বেসিক ফ্যাক্টরটা নিব, হ্যাঁ, আমরা পাই ডি স্কোয়ার বাই 4 সব অংশ নিব না। সো আমরা রো এল ডিভাইডেড বাই ডি স্কোয়ার এই অংশটা পাইলাম। সো দেখো এখান থেকে আমরা রোধ পাচ্ছি 9 ইন্টু রো এল ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এবার বলছে সজ্জাটির রোধ যদি একটি এল দৈর্ঘ্যের খেয়াল করো, সজ্জাটির রোধ যদি আমরা একটা এল দৈর্ঘ্যের বেলুন আকৃতির তার দিয়ে সমানভাবে করি, তাহলে নতুন ব্যাস কত হবে? তাহলে দেখো এই 9টা সজ্জার পরিবর্তে আমি যদি একটা বড় নিই যেটা দৈর্ঘ্য এল এবং ব্যাস ডি, তখন আমাদের রোধ আর ইকুয়ালস টু হচ্ছে রো এল ডিভাইডেড বাই ডি, এটা আসে। সো এইটাই বলছে যে এই রো এল ডিভাইডেড বাই ডি ইন্টু 9 রো এল ডিভাইডেড বাই ডি স্কোয়ার এই অংশটা যদি করি তাহলে কি আসবে? সো দেখো এখান থেকে কাটাকাটি করো, এই রো কেটে যাবে, ঠিক আছে, এই রো কেটে যাবে। এবার এই জায়গাতে ওখানে ছিল, আগেও ছিল আমাদের বড় হাতের এলই ছিল, তাই না? এল এবং ডি, পরেরটা হচ্ছে এল দৈর্ঘ্যের বেলুন আকৃতির নিছি। সো এই এল কেটে যাবে, এল কেটে যাবে। তো এখান থেকে আমরা যদি একটু আড়াআড়ি গুণ করি তাহলে দেখো আড়াআড়ি গুণ করলে ডি স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার ইকুয়ালস টু তোমার ডি স্কোয়ার ডিভাইডেড বাই 9 আসবে। সো ক্যালকুলেশন করলে ডি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই 3 আসে। সেখান থেকে আমরা ফাইনালি ভ্যালু পাই হচ্ছে ডি ডিভাইডেড বাই 3। বেসিকটা কি? বেসিকটা আরেকবার একটু বোঝার চেষ্টা করো। প্রথমে হচ্ছে আমরা 9টা রোধ নিছি শ্রেণীতে, মানে সরাসরি 9টা যোগ হয়ে গেছে, 9 আর হয়ে গেছে। প্রত্যেকটা রোধের জন্য আবার রো এল ডিভাইডেড বাই ডি স্কোয়ার, রো এল ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাহলে 9 রো এল ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা আবার একটা রোধের সমান নিচ্ছি যেটা আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করছি, বড় হাতের ডি দিয়ে। সো রো এল ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো এখন দুইটাকে সমান করে এখান থেকে ক্যালকুলেশন করে বড় হাতের ডি মানে নতুন ব্যাস ইকুয়ালস টু আগের ব্যাসের 3 ভাগের 1 ভাগ, এটা পাচ্ছি। বুঝতে পারছো জিনিসটা? সো ব্যাস আমাদের ছোট হচ্ছে। এই হচ্ছে আমাদের এই ম্যাথটার বেসিক। ওকে, সো এবার দেখো আমরা আরেকটা ম্যাথ করব যেটা হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান থেকে দিছে। বলছে একটা ট্রেন স্থির অবস্থায় থাকা অবস্থায় তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তার মানে এর এল নট হচ্ছে 100 মিটার। এবার বলছে এটি অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। সো যখন সুড়ঙ্গের মধ্য দিয়ে যায় তখন তার 80 মিটার দৈর্ঘ্য দেখা যায়, মানে চলমান দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমরা 80 মিটার ধরে নিচ্ছি প্রশ্ন অনুযায়ী। হ্যাঁ, সুড়ঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষক লক্ষ্য করলো যে ট্রেনটি দৈর্ঘ্য ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান, মানে ওই যে 80 মিটার। এবার বলছে সি এর মান, সি এর এককে ট্রেনের বেগ কত হবে? সো ট্রেনের বেগ বের করতে বলছে। এখন আমরা জানি ফর্মুলা অনুযায়ী এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো এল এর ভ্যালু দেখো আমাদের এখানে 80, এল নট এর ভ্যালু 100, রুটের নিচে 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার এটা থাকে। সো ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে একটা শূন্য কেটে যায়, আর ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু রুটের নিচে 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। সেখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো দেখো 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 8×64 ডিভাইডেড বাই 100। সো ভি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 64 ডিভাইডেড বাই 100 এটা আসবে। সো 1 মাইনাস 64 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 36 ডিভাইডেড বাই 100 আসে। সো ভি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু এটা আসে। সো সেই ক্ষেত্রে ভি ইকুয়ালস টু আমরা ওই সাইডে যে রুটের নিচে 36 ডিভাইডেড বাই 100 ইন্টু সি পাই। সো ক্যালকুলেশন করলে কত আসবে? 36 মানে হচ্ছে 6 আর 10 মানে 6 ডিভাইডেড বাই 10 ইন্টু সি এটা পাচ্ছি, তার মানে 0.6 সি এটা পাচ্ছি আমরা শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে। সো এইটা দেখো আমরা শেষ পর্যন্ত অপশন ডি পাই কারেক্ট আনসার। পারবো না এই ম্যাথগুলা খুব সিম্পল ম্যাথ, জাস্ট তোমাকে বুঝতে হবে। প্রশ্নটা পড়ো এন্ড বুঝো। প্রশ্নটাই বলছে দেখো আমাদের স্থির অবস্থার দৈর্ঘ্য 100 মিটার, তারপরে সে একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে পেঁচায় একটু কথা লিখে দিছে যাচ্ছে, সেই সময় সুড়ঙ্গের দৈর্ঘ্য কত এবং পর্যবেক্ষক দেখছে যে সুড়ঙ্গের সমান, তার মানে আমাদের চলমান দৈর্ঘ্য বলে দিছে সেটা কত 80 মিটার। তাহলে চলমান দৈর্ঘ্য এবং স্থির দৈর্ঘ্য যদি পাই তাহলে ফর্মুলাতে বসিয়ে আমরা ক্যালকুলেশন করে অনায়াসে ভি এর ভ্যালু বের করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ভি এর ভ্যালু বের করার টেকনিকটা ছিল, কিভাবে আমরা ভি এর ভ্যালুটা বের করলাম। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে। ওকে, এবার দেখো আমরা পরে আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা খুবই জনপ্রিয় একটি ম্যাথ, এই ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিং এও দেয়, ভার্সিটিতেও দেয়। এখানে বলছে যে এত কেজি ভরের একটা কণা এক্স অক্ষ বরাবর
এত সমীকরণ অনুযায়ী চলছে। এক্স এর একক মিটারে যদি হয় টি সময়ে যখন আমি এত ধরবো তখন কণার উপর লব্ধি বল কত। সো আমরা জানি লব্ধি বল F ইকুয়ালস টু এম ইন্টু এ। এম তো আমরা এখানে জানি, বাট এ তো জানি না। দেয়া আছে সরণ। এখন দেখো এই সরণ এক্স, এটাকে তুমি একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ পাবা, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবা। তাহলে দেখো এই জায়গাতে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, এই জায়গাতে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, এখানে আরেকবার ডিফারেন্সিয়েশন হয়েছে। তার মানে এই যে কণা যেটা আছে ওইটা যেই তোমার যে ইকুয়েশনটা আছে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো দেখো ওই জায়গাতে যে অংশটা আছে এটাকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েশন করি, আমি একদম বেসিকটা নিব, হ্যাঁ, ছোট ছোট মানগুলা নিব না। সো ছোট ছোট মানগুলা যদি না নিই তাহলে কত আসে দেখো, -13 আসে, +2t আসে, +4t² আসে, -3t³ আসে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বেসিক মান। সো এই বেসিক মান যদি আমরা নিই, দেখো একবার ডিফারেন্সিয়েশন করলে v পাওয়া যায়, এইটা 0 হয়ে যায়, থাকে 2 প্লাস এটা গুণ করলে 8t মাইনাস 3 তিরিকে 9t²। আরেকবার যদি তুমি করো ডিফারেন্সিয়েশন করো তাহলে করলে দেখো এইটা হয়ে যায় 0, থাকে হচ্ছে আমাদের 8 মাইনাস 9 দুগুণা 18t। এই আসে হচ্ছে আমার ত্বরণ। ঠিক আছে, এখন এই ত্বরণটা আমাদের t ইকুয়ালস টু 2 সেকেন্ডে, এই ত্বরণটা t ইকুয়ালস টু 2 সেকেন্ডে কত সেটা বের করতে হবে। সো t ইকুয়ালস টু 2 সেকেন্ডে ত্বরণ বের করতে গেলে a ইকুয়ালস টু 8 মাইনাস 8 ইনটু t ইকুয়ালস টু 2 বসাও, তাহলে 8 মাইনাস, খেয়াল করো 18 দুগুণা কত, 36 আসবে, তাই না? 18 দুগুণা 36। সো ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো -28 আসবে। সো -28 আসলো আমাদের t ইকুয়ালস টু 2 সেকেন্ড যখন, তখন ত্বরণ। এখন আমার চাইছে কি, চাইছে হচ্ছে বল। তো বলের জন্য আমাদের এই 28টা আমরা এখানে বসাই দিব ইনটু m এর ভ্যালু, দেখো আমরা এখানে বসাবো 0.5, 0.5 মানে হাফ। তাহলে বসালে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 14। তাহলে এখান থেকে আমরা ফাইনালি ভ্যালু পাচ্ছি কত, 14 নিউটন। কত পাচ্ছি, 14 নিউটন। -14 কেন, কারণ এখানে একটা মাইনাস ছিল, ওই মাইনাসটা আমরা নিই নাই। সো -14 নিউটন হবে এটা। বুঝতে পারছো জিনিসটা? তাহলে কি করলাম, প্রথমত আমরা এই যে এক্স আছে এক্সটাকে একবার ডিফারেন্সিয়েশন করে বেগ, আরেকবার ডিফারেন্সিয়েশন করে ত্বরণে রূপান্তর করলাম। টি এর ভ্যালু দেয়া আছে, টি এর ভ্যালু বসায় ত্বরণের মান বের করলাম, দেন আমি F ইকুয়ালস টু m ইকুয়েশনে বসালাম, বসায় আমি ম্যাথটা সলিউশন করে ফেলছি। ক্লিয়ার হইছে? ওকে, ক্লিয়ার হইছে। ওকে, এবার বলছে দেখো নিচের কোনটি μ0 ε0 এইটা এর একক, নিচের কোনটি μ0 ε0 এর একক। এটা সিলেবাসের বাইরের কোশ্চেন। দেখো আমরা জানি যে c ইকুয়ালস টু 1/√, এর নিচে μ0 ε0 এটা আসে। এখান থেকে যদি আমি ভ্যালু বের করতে চাই তাহলে দেখো 1/μ0 ε0 ইকুয়ালস টু, এটা ওই সাইডে গেলে c² আসবে, তাই না? তাহলে দেখো এখন যদি আমি উল্টায় দিই তাহলে μ0 ε0 ইকুয়ালস টু 1/c² আসে না, 1/c² আসে। তো চিন্তা করো c মানে হচ্ছে তোমার বেগ, বেগ মানে মিটার পার সেকেন্ড তার স্কোয়ার। এটাকে উল্টায় দিলে পার মিটার স্কোয়ার, তোমার দেখো এটাকে উল্টায় দিলে মিটার ইনভার্স 2 সেকেন্ড স্কোয়ার, এটা আসে না, মিটার স্কোয়ার 2 সেকেন্ড স্কোয়ার, মিটার ইনভার্স 2 সেকেন্ড স্কোয়ার। সো দেখো এটা অপশন ডি তে দেয়া আছে, মিটার ইনভার্স 2 সেকেন্ড স্কোয়ার। সো তার মানে এই যে μ0 ε0 এর যে এককটা আসছে এটা আমাদের এই ইকুয়েশন থেকে চিন্তা করে বের করতে হবে। এই ইকুয়েশন থেকে কি করতে হবে, চিন্তা করে বের করতে হবে। পারবো না? সিম্পল জিনিস, দেখো c ইকুয়ালস টু 1/μ0 ε0, এভাবে সামনে আগাবা, আগায় চিন্তা করে বের করবা, সিম্পল জিনিস পারবা। বুঝতে পারছো? সো এইটা ছিল হচ্ছে আমাদের ফিজিক্সে যেই কয়টা কোশ্চেন সে কয়টা, ফিজিক্সে যে কয়টা কোশ্চেন সে কয়টা। একটু পজ করো ভিডিওটা, পানি খাবো তারপরে আবার নিব। সো আমরা এখন আমাদের পরবর্তী এমসিকিউ গুলা দেখার চেষ্টা করব। পরবর্তী এমসিকিউ গুলা কিসের, কেমিস্ট্রিতে আমাদের দেখো খেয়াল করো যে 23-24 সেশন যেটা আছে, এটা মেবি 22-23 সেশন, এটা ইয়া করতেছিলাম, তাই না? 23-24 লেখা, যাই হোক, এনিওয়ে। সো 23-24 সেশন বা 22-23 সেশনে যেই কেমিস্ট্রি থেকে যেই এমসিকিউ গুলো আসছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। প্রথমেই দেখো আমাদের একটা কোশ্চেন বলছে যে নিচের কোন গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় না। এখানে একটা মেইন কাহিনী হচ্ছে যে ক্রোমাটোগ্রাফি কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নাই, লং সিলেবাসে আছে। লং সিলেবাস লাস্ট পড়ছে হচ্ছে 19 ব্যাচ, মানে আমার ব্যাচ, মানে আমি লাস্ট ক্রোমাটোগ্রাফি পড়ছি। সো ক্রোমাটোগ্রাফির টোটাল ফিনোমেনাটা তোমরা বুঝো না, কিন্তু ক্রোমাটোগ্রাফি থেকে এমসিকিউটা দিয়ে দিছে। সো ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে এক ধরনের মাধ্যম বা মিডিয়া ব্যবহার করা হয়, বা তোমার বাহক ব্যবহার করা হয়। সেই বাহক হিসেবে আমরা নাইট্রোজেন গ্যাস, তারপর হচ্ছে হিলিয়াম গ্যাস, তারপর হচ্ছে আমরা হাইড্রোজেন গ্যাস, এই তিনটা গ্যাসকে ব্যবহার করি হচ্ছে মিডিয়াম হিসেবে।
সো এখানে আমাদের অপশনে দেখো তিনটা গ্যাসই দেয়া আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, হিলিয়াম। এই অক্সিজেনকে ব্যবহার করা হয় না। সো যেহেতু অক্সিজেনকে ব্যবহার করা হয় না, এইটার জন্য কারেক্ট অ্যান্সার হবে অক্সিজেন। ঠিক আছে, সো সিলেবাসের বাইরে থেকে দিছে, যারা জানতো না এটা দাগাও নাই, অ্যাজ ইট ইজ, এটা এমন কোনো ব্যাপার না। মানে যারা হচ্ছে আগের বার পরীক্ষা দিছে জানতো না, দাগাই নেই। এবার বলছে দেখো নিচের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে। সো ব্যাপনের ক্ষেত্রে আমরা জানি কোন একটি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোন একটি গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এখানে মেইনলি আমরা ব্যাপন হার দেখি হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এইটার মাধ্যমে। সো কোন একটি গ্যাসের আণবিক ভর যদি বেশি হয় ব্যাপন হার অটোমেটিক কমে যায়, কোন একটি গ্যাসের আণবিক ভর যদি কম হয় ব্যাপন হার অটোমেটিক বেড়ে যায়। অর্থাৎ আণবিক ভর বাড়াইলে ব্যাপন হার কমে, আণবিক ভর কমাইলে ব্যাপন হার বাড়ে। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যাপন হারের সাথে আবার টেম্পারেচারের সম্পর্ক আছে। টেম্পারেচার তো যত তুমি বাড়াবা ব্যাপন হার তত বাড়বে। কারণ কি, টেম্পারেচার যত বাড়ে তত কণাগুলা গতিশক্তি প্রাপ্ত হয়, তাপমাত্রা যত বাড়াবা তত কণাগুলা গতিশক্তি প্রাপ্ত হবে। আর যত কণাগুলা গতিশক্তি প্রাপ্ত হবে তত সে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত ছোটাছুটি করবে। সো আমাদের টেম্পারেচার বাড়াইলে ব্যাপন হার বাড়ে, বুঝতে পারছো? টেম্পারেচার বাড়ালে কি হয়, ব্যাপন হার বাড়ে। সো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড 35, 5, 35 গ্যাস কয়টা দেয়া আছে দেখো, কার্বন মনোক্সাইড, নিয়ন, নিয়ন। সো আমরা একটু কার্বন মনোক্সাইড এবং নিয়ন এই দিকে তাকাই। কার্বন মনোক্সাইডে আণবিক ভর কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 8, 16। সো ক্যালকুলেশন করলে 28। নিয়নের ক্ষেত্রে তোমার আসে হচ্ছে 20। তাহলে বলো তো কার্বন মনোক্সাইড এবং নিয়ন এই দুইটার ভিতরে কার আণবিক ভর কম? আণবিক ভর হচ্ছে নিয়নের কম। তার মানে নিয়ন হবে হচ্ছে আমাদের বেশি তোমার গতি সম্পন্ন। এখন প্রবলেম হইতেছে নিয়নের ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 5 ডিগ্রির নিয়ন আর একটা হচ্ছে 35 ডিগ্রির নিয়ন। সো অবশ্যই 5 ডিগ্রির চেয়ে 35 ডিগ্রির যে নিয়নটা আছে সেই নিয়ন বেশি গতি সম্পন্ন হবে। তাহলে 35 ডিগ্রির নিয়ন তোমার বেশি ব্যাপন হার দেখাবে। তার মানে এখান থেকে আমরা ডি নাম্বার পাচ্ছি কারেক্ট অ্যান্সার। 35 ডিগ্রি যে নিয়ন সেই নিয়নটা হচ্ছে সর্বাধিক ব্যাপন হার দেখায়। তাহলে আমরা দুইটা ফ্যাক্টর কল্পনা করলাম। প্রথমত আমরা দেখলাম যে আণবিক ভর কার কম কার বেশি, তারপরে আমরা দেখলাম টেম্পারেচার কার কম কার বেশি। এই দুইটা ফ্যাক্টর কাউন্ট করে আমরা এখান থেকে কোনটির ব্যাপন হার সর্বাধিক সেটা পেয়ে গেলাম। এবার আসো আমরা যদি পরবর্তী অংশে যাই, বলছে নিচের কোনটির কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্থিতিশীল। এইটা আমি কিন্তু টপ 100 টপিক সাজেশনে বলছি, ঠিক আছে, ব্যাপন হার সম্পর্কেও বলছি, এটা সম্পর্কেও বলছি। সো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমি টপ 100 তোমাদেরকে শেখাইছি। মাথায় রাখবা যে সবসময় কার্বোক্যাটায়ন কার্বনায়ন ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে মাথায় রাখবা FCS 321। FCS 321 মানে কি, F তে হচ্ছে ফ্রি রেডিক্যাল, সি তে হচ্ছে ক্যাটায়ন, ঠিক আছে, ক্যাটায়ন, আর এস তে হচ্ছে স্টেবিলিটি। এবং এই অর্ডারটা আসে হচ্ছে 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তার মানে ক্যাটায়নের ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার বা স্থিতিশীলতার অর্ডার হচ্ছে 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তার মানে স্থিতিশীল কোথায় হবে দেখো, 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি হবে। সো দেখো এই CH3 এইটা হচ্ছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি মানে 3টা আর থাকবে। তো দেখো মিথাইল গ্রুপ কয়টা আছে, 3টা আছে। তাহলে এই ক্যাটায়নটা তোমার সবচেয়ে বেশি স্থিতিশীল। তাহলে এটা নিয়ম কি, নিয়ম হচ্ছে আমি এইভাবে মনে রাখি FCS 321। আর যখন আমি অ্যানায়নের ক্ষেত্রে যাব তখন AS123। মনে রাখার উপায় কি, দেখো যখন FCS নিচ্ছি তখন যেহেতু 3টা ওয়ার্ড নিচ্ছি এজন্য 321 যাচ্ছে। যখন AS নিচ্ছি, AS এর যেহেতু 2টা এজন্য 123 যাচ্ছে। AS যেহেতু 2টা এজন্য 123 যাচ্ছে। সো FCS 321, AS 123। তাহলে একটা হচ্ছে কার্বোক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। বুঝতে পারছো? এই যে এমসিকিউ ট্রিক, এই জায়গা থেকে, এই ফিনোমেনাটা থেকে তুমি একটা না একটা এমসিকিউ কোথাও না কোথাও পাবাই। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এবার ঢাকা ইউনিভার্সিটিতে আবার রিপিট অন্য একটা টপিক থেকে সিমিলার, হয় ফ্রি রেডিক্যাল থেকে দিবে, না অ্যানায়ন থেকে দিবে, নাই কোন একটা জায়গা থেকে দিবে, বাট তুমি পাবা। সক্রিয়তা, স্টেবিলিটি, স্থায়িত্ব, সক্রিয়তা এই অংশগুলা থেকে দেয়। সো এটা একটু মাথায় রাখবা। আচ্ছা এবার দেখো পরবর্তী অংশে আসি। বলছে আলফা বেটা গামা এই কণাগুলা চার্জ কত হবে। সো তুমি জানো আলফা কণা যেটা আছে, আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম 2, 4 এবং হিলিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আলফা কণা। সো এই আলফা কণার ক্ষেত্রে চার্জ হচ্ছে +2। বেটা কণার ক্ষেত্রে যখন একটা বেটা কণা নিঃসরণ হয় তার মানে ওখান থেকে একটা ইলেকট্রন নিঃসরণ হয়, তার মানে বেটা কণার চার্জ হচ্ছে -1। আর তুমি জানো গামা কণার ক্ষেত্রে চার্জ নিরপেক্ষ, এর কোনো চার্জ নাই, চার্জ 0। তাহলে দেখো এখানে আমরা ভ্যালু পাচ্ছি +2, -1, 0। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, যে আলফা বেটা গামা এই তিনটা কণার যে চার্জ সেটা হচ্ছে +2, -1, 0। বুঝতে পারছো?
সো এই হচ্ছে আমাদের কাহিনী +2 -1 0। সো আলফা বেটা গামা তিনটা কণা নিয়ে আমরা এখানে এভাবে ক্যালকুলেশন করে ফেললাম। ওকে, এবার আসো, বলছে নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে। সো আমি সিস ট্রান্স সমানতার ট্রিক তোমাদেরকে শেখাইছি, আমাদের জৈব যৌগের ম্যারাথন ক্লাসেও শেখাইছি, আবার তোমার হচ্ছে যে আমাদের টপ 100-এও শেখাইছি। সিস ট্রান্স সমানতার ক্ষেত্রে প্রথম কথা কার্বন কার্বন ডাবল বন্ড দেখবা, এরপরে এই কার্বনের যে বাকি দুইটা হাত আছে দেখবা এই দুইটা হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে কিনা, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে কিনা, একই সাইডে সেম জিনিস থাকতে পারবে না, এইটা হইতে হবে কি ভিন্ন, এইটা হইতে হবে কি ভিন্ন। সেম হয়ে গেলে সে আর তোমার সিস ট্রান্স দিবে না, ভিন্ন হইলে সিস ট্রান্স দিবে। সো আমরা একটু মেলানোর চেষ্টা করি। দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে এইচ এখানে ক্লোরিন, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে এইচ এখানে ক্লোরিন। তো দেখো এইচ আর ক্লোরিন দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, এইচ আর ক্লোরিন দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তার মানে এইটা আমাদের সিস ট্রান্স সমানতা দেয়। বাকি দেখো এই জায়গাতে কার্বন কার্বন ডাবল বন্ডই নাই, এখানে আছে বাট দুইটা এইচ একই সাইডে সেম হয়ে গেছে, এখানে কার্বন কার্বন ডাবল বন্ডই নাই। তার মানে দেখো প্রবাবল অ্যান্সার এটা এবং এটার ভিতরে এটা কারেক্ট অ্যান্সার হবে, এটা হবে না, কারণ একই সাইডে দুইটা সেম হয়ে গেছে, একই সাইডে দুইটা সেম হয়ে গেছে। বলছিলাম একই সাইডে দুইটা সেম হওয়া যাবে না, ভিন্ন ভিন্ন হইতে হবে। একই সাইডে দুইটা সেম হওয়া যাবে না, ভিন্ন ভিন্ন হইতে হবে। তাহলে এটা ছিল আমাদের সিস ট্রান্স সমানতার ট্রিক। পারবো না এই ট্রিকটা অ্যাপ্লাই করে করতে? দেখো এই যে জৈব যৌগ থেকে যে আমি 3.5 ঘন্টার ম্যারাথন ক্লাস দিছি, এই একটা ক্লাস থেকে তুমি হিউজ পরিমাণ কোশ্চেন কমন পাবা, আই ক্যান গ্যারান্টি ইউ। ওই ক্লাসটা ভালো করে কইরো, ঠিক আছে? এবার আসো আমাদের এখানে পরবর্তী অংশে যাই। বলছে যদি ইথাইল বেনজিনকে KMnO4 এর সাথে তাপ দেওয়া হয় তাহলে নিচের কোনটি তৈরি হবে? তো বেনজিনের উপরে আমরা ইথাইল নিব। সো বেনজিনের উপর ইথাইল মানে কি মিথেন ইথেন মানে দুইটা, সো ইথাইল মানে হচ্ছে C2H5। এখন এইটাকে যখন আমি হিট দিব KMnO4 এর উপস্থিতিতে, KMnO4 মানে জারক, সো এই জায়মান অক্সিজেন করবে, এই জায়মান অক্সিজেন এই C2H5 কে তোমার এখন বিয়োজন করবে, করে এই C2H5 থেকে এই মূলকটাকে কনভার্ট করে COOH এ কনভার্ট করে ফেলবে। তাহলে এখন এখান থেকে আমার তৈরি হবে হচ্ছে বেনজিনের উপর COOH। সো কি করবে, জারক তোমাকে জারণ করবে, C2H5 কে জারণ করে COOH এ কনভার্ট করে ফেলবে। তাহলে আগে ছিল ইথাইল বেনজিন, এখন COOH যেহেতু চলে আসছে বেনজিনের উপর, এটাকে বলবো আমরা বেনজোইক অ্যাসিড। কি বলবো? বেনজোইক অ্যাসিড। জাস্ট ইমাজিন করতে পারতে হবে, কেমিস্ট্রি রিঅ্যাকশন খুব ইজি, জাস্ট তোমাকে ইমাজিন করতে পারতে হবে যে আমি ঘটাবোটা কি। সো KMnO4 উচ্চ তাপে এর কাজ হচ্ছে জারণ করা, সো C2H5 কে জারণ করে COOH এ কনভার্ট করে ফেলে, এন্ড এখান থেকে আমার তৈরি হয় হচ্ছে বেনজোইক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো আশা করি এই জিনিসটাও তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেল। এবার আসো আমরা পরের এমসিকিউতে যাই। বলছে দেখো কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি? সম ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যা সমান। সো আমরা একটু কার্বন ডাই অক্সাইড ইলেকট্রন সংখ্যা কাউন্ট করি। কার্বন ডাই অক্সাইডে দেখো কার্বনে আছে হচ্ছে আমাদের কার্বনে 6টা ইলেকট্রন, অক্সিজেনে আছে 8টা ইলেকট্রন ইনটু 2। সো ক্যালকুলেশন করলে 8 দুগুণা 16 প্লাস 6 মিলে আসে হচ্ছে আমাদের 22টা ইলেকট্রন। এই 22টা ইলেকট্রন হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড ইলেকট্রন। এবার আমি এখানে একটু কাউন্ট করার ট্রাই করি কয়টা আছে। নাইট্রোজেনে আমার আছে হচ্ছে 7টা, অক্সিজেনে আছে হচ্ছে আমার 8টা, প্লাস আরো একটা এক্সট্রা নিচে যেহেতু মাইনাস আয়ন তাহলে একটা। তাহলে এখানে দেখো 8 আর 8 16 আসে, O3 মাইনাস। খেয়াল করো অক্সিজেনে আছে 8টা ইনটু 3, আরো একটা বাইরে থেকে এক্সট্রা নিছি আমরা, তাহলে 3 8টা 24 আর 1 25টা। ClO এটার দিকে তাকাও, ক্লোরিনে আছে হচ্ছে আমার 17টা, অক্সিজেনে আছে হচ্ছে আমার 8টা, মাইনাস আয়ন মানে আরো একটা এক্সট্রা নিছি, তাহলে কত আসে? টোটাল মিলে আমার তোমার আসে হচ্ছে 26টা। এবার দেখো নাইট্রোজেনে আমার আছে হচ্ছে 7টা, 3টা নাইট্রোজেন এবং বাইরে থেকে একটা এক্সট্রা নিছি। ক্যালকুলেশন করলে 3 7 21 আর 1 22। তো দেখো আমার কার্বন ডাই অক্সাইডের সাথে ইলেকট্রন সংখ্যা কাউন্ট ম্যাচ করে শুধুমাত্র N3 মাইনাস আয়নে। তাহলে N3 মাইনাস আয়ন আমার এখানে কারেক্ট আনসার। N3 মাইনাস আয়ন কি হবে? আমার এখানে কারেক্ট আনসার। অর্থাৎ আমরা কি করলাম, আমরা কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন বের করে ফেললাম। কার্বন ডাই অক্সাইড যেটা আছে এই সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন মানে কি এর সমান ইলেকট্রন হইতে হবে। সো কার্বন ডাই অক্সাইডে ছিল 22টা, এখানে কাউন্ট করে আমরা 22টা পাইলাম। সিম্পল না জিনিসটা? সিম্পল। কেমিস্ট্রি এমসিকিউ একদম ইজি হয়। হ্যাঁ, সো তুমি যদি বেসিকটা ভালো করে বুঝো তাহলে এমনিই পারবা। তো দেখো এবার বলছে যে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণের জন্য কোন বিকারকটি ব্যবহার হয়? এই অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণের জন্য আমরা নেসলার বিকারক ব্যবহার করি। নেসলার বিকারক। সো নেসলার বিকারক যেটা আছে, নেসলার বিকারকের সংকেত কি? নেসলার বিকারক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ভিতরে K2HgI4, এইটার যে দ্রবণ এই দুইটা মিলে আমরা তৈরি করি হচ্ছে নেসলার বিকারক। সো দেখো নেসলার বিকারক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে K2HgI4। সো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এন্ড K2HgI4। সো নেসলার বিকারকের দিয়ে
এই যে অংশটা মাথায় রাখবা, নেসলার বিকারক থেকে তুমি যদি রিঅ্যাকশন নাও শিখো মাথায় রাখবা হোয়াট ইজ নেসলার বিকারক, সোডিয়াম হাইড্রোক্সাইড K2HgI4, এটা মুখস্থ করলা। নেসলার বিকারক দিয়ে কোন আয়ন শনাক্ত করা হয়? অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্ত করা হয়। এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নই সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? সো এই দুইটা প্রশ্ন আগে ভালো করে শিখে রাখো, ঠিক আছে? আয়ন শনাক্তকরণের ভিতরে যদি একটা জিনিস শিখো সেটা হচ্ছে নেসলার বিকারক, সেটা শিখাই লাগবে তোমাকে। সো ভালো করে মাথায় রাখবা আয়ন শনাক্তকরণ এন্ড নেসলার বিকারকের এই ফিনোমেনাটা। এবার আসো, RH রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামা সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তোমরা জানো আমার গুণগত রসায়ন ক্লাস করছো, অ্যাডমিশন রসায়ন, এই টপিকটা আমি প্রথম পড়ায় শুরু করি এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে এই জায়গা থেকে প্রশ্ন আসবে। সো এটা ভালো করে মাথায় রাখতে হবে, এই টপিকটা ভালো করে শিখতে হবে। তো দেখো এখানে আমাদের বলছে বামার সিরিজের দ্বিতীয় লাইন। সো আমরা একটা ধরো বর্ণালী নিব, বর্ণালীর জন্য ধরো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, সোডিয়াম নিউক্লিয়াসই ধরলাম। সোডিয়াম নিউক্লিয়াসের এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ, এভাবে পঞ্চম কক্ষপথ, এভাবে বাড়তে থাকে। সো দেখো বামার সিরিজ মানে হচ্ছে আমরা 2 নাম্বার কক্ষপথে যাব, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 2 নাম্বার কক্ষপথকে বামার বলে। এখন 2 নাম্বার কক্ষপথ বামার সিরিজের দ্বিতীয় লাইন মানে হচ্ছে বামার সিরিজের পরে দুইটা লাইন কাউন্ট করব। তাহলে দেখো এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইন। সো দ্বিতীয় লাইন মানে আমি কক্ষপথ আছি 4 নাম্বারে, কক্ষপথ কোথায় আছি? 4 নম্বরে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, এই জায়গাতে এইভাবে করা হয় যে NL এর সাথে লাইন সংখ্যা যোগ করে আমরা NH পাই। এইটা হচ্ছে আমার ফর্মুলা। দেখো NL এর সাথে আমরা লাইন সংখ্যা যোগ করে আমরা NH পাই। সো NH এর ভ্যালু এখানে দেখো, চিন্তা করো NL এর ভ্যালু অলরেডি আমার বামার 2 বলে দেয়া আছে। এবার লাইন সংখ্যা কত? দেখো NH যখন আমি পাইতে যাচ্ছি, আমার NL এর ভ্যালু 2, লাইন সংখ্যা কত? লাইন সংখ্যা হচ্ছে 2, ক্যালকুলেশন করে NH পাচ্ছি হচ্ছে আমি 4। তার মানে NH এবং NL যদি পাই, এখন আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে যাচ্ছি। তো তরঙ্গ দৈর্ঘ্য বের করা 1/λ = RH * 1/NL এর স্কয়ার - 1/NH এর স্কয়ার। সো ক্যালকুলেশন করলে এখানে RH রাখলাম, দেখো 1/2 এর স্কয়ার - 1/4 এর স্কয়ার। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো 1/4 - 1/16। সো এখান থেকে ক্যালকুলেশন করো, নিচে আসবে 16, সেখানে 4 - 1। সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা 3RH / 16 পাবো। সো ল্যামডার ভ্যালু যখন আমি বের করব তখন উল্টায় যাবে 16 / 3RH, এইটাই কিন্তু উল্টায় যায়। হ্যাঁ, 16 / 3RH, এই অপশনটা তুমি না দাগায় এখানে আরো অন্যান্য অনেক কাছাকাছি অপশন আছে, যেমন দেখো 3RH / 16, এটা দাগায় ফেলতে পারো। সো ভালো করে খেয়াল রাখবা যে আমাদের চাচ্ছেটা কি, তরঙ্গ দৈর্ঘ্য যদি যায় তাহলে উল্টায় যাবে, তরঙ্গ সংখ্যা যদি চায় তখন আবার 1/λ, এটাই হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা। সো এই ধরনের জিনিসপত্রগুলো আমি কিন্তু আমাদের লং ক্লাস যেগুলো আছে, শর্ট ট্রিক ক্লাস যেগুলো আছে, প্রত্যেকটাতে খুব সুন্দর মতো বুঝিয়ে দিয়ে আসছি। তোমরা যারা এখনো আমাদের টপ 100 কোর্সে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো ক্লাস করো নাই, তোমরা কি মিস করছো তোমরা জানো না। তোমরা ওই 100টা ক্লাস, 110-15টা ক্লাস ভালো করে ফেলো, এর ভিতর থেকে হিউজ নাম্বার অফ কমন পাবা। কমন পাওয়ার পরে বইলো তুমি কমন পাচ্ছ কিনা, ঠিক আছে? এই যে ওই টপিকগুলাই এখানে বারবার রিপিট আসতেছে, এটাও তার ভিতরে একটা টপিক। আগে যেটা করাইলাম ওটাও একটা, এই যে এইটা ওর ভিতরে একটা টপিক, এইটা ওর ভিতরে একটা টপিক, সম ইলেকট্রনিক, এইটা ওর ভিতরে একটা টপিক। মানে ধরো ওই টপিকগুলোর ভিতর থেকেই সব আসে। সো এরপর আসো আমরা পরে আরেকটা দেখি। যেমন বলছে দেখো 100 ml 0.2 মোলারিটি সোডিয়াম কার্বনেট এই জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0. এত মোলারিটি HCl প্রয়োজন? সো এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, মানে টাইট্রেশন। সো টাইট্রেশনের ক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করবা সামেশন অফ EN অফ অ্যাসিড বাম সাইডে, সামেশন অফ EN অফ বেজ হচ্ছে ডান সাইডে। সো অ্যাসিড যেহেতু বাম সাইডে, আমরা অ্যাসিডটাকে বাম সাইডে নিই। অ্যাসিড মানে আমার HCl অ্যাসিড আছে। সো HCl অ্যাসিড একটাই, অ্যাসিডের ক্ষেত্রে HCl অ্যাসিডের তুল্য সংখ্যা 1, এবং এখানে এই N কে ভাঙলে আমরা VS পাই। সো HCl অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কত আয়তন চাইছে, এন্ড আমাদের এখানে ঘনমাত্রা দেয়া আছে। সো N = যদি আমি VS ভাঙি তাহলে আয়তন V, S ঘনমাত্রা 0.4 মোলারিটি লিখে ফেললাম। আচ্ছা, এবার ডান সাইডে আমি কি বসাবো? বেজ বসাবো। বেজের ক্ষেত্রে আমার সোডিয়াম কার্বনেট বেজ আছে, সোডিয়াম কার্বনেট বেজের ক্ষেত্রে তুল্য সংখ্যা 2। এবার N = VS যদি আমি বসাই, V এর ক্ষেত্রে দেখো আমার 100 ml দেয়া আছে, S এর ক্ষেত্রে আমার ভ্যালু দেয়া 2 মোলারিটি। সো এই হচ্ছে আমার ক্যালকুলেশন করলে টোটাল মিলে অ্যাডজাস্টমেন্ট। এখন এখান থেকে আমি যদি V এর ভ্যালু বের করি তাহলে V = উপরে যাবে 2, 100 × 0.2 / 0.4,
সো এই হচ্ছে আমার ক্যালকুলেশনের বেসিক। এখন আমি কি করব, এখান থেকে পয়েন্ট তুলবো, এখান থেকে পয়েন্ট তুলবো, তুলে এখানে 2 এখানে 4, তো এখান থেকে 2 কাটে, দেখো এটার সাথে এটা কাটে, শেষ পর্যন্ত আমাদের এখানে 100 ml থাকে। ঠিক আছে, সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাইলাম যে আসলে এই 0.4 মোলারিটির জন্য আয়তন লাগবে 100 ml। কত লাগবে? 100 ml। সো এইটাও আরেকটা চমৎকার জিনিস, তুমি যদি আমার ওই পরিমাণগত রসায়নের লেকচারটা করে থাকো, তুমি এই কোশ্চেন মাস্ট পারবা। ঠিক আছে, মানে আগে থেকেই তোমার এই বেসিকটা খুবই চমৎকার ভাবে ক্লিয়ার হয়ে থাকার কথা, যদি তুমি আমার পরিমাণগত রসায়নের লেকচারটা সুন্দর মতো করে থাকো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে চলো আমরা নেক্সট অংশে যাই। যেমন একটা ক্লিপ নিও তো এই ফোন থেকে, মানে ক্লাস চলা অবস্থায়। তো চলো এবার বলছে যে নিচের কোন বিক্রিয়াটি কেপি কেসি এর মান সমান। সো কোন বিক্রিয়াতে কেপি কেসি এর মান সমান হবে সেটা আমাদের এখানে বের করতে হবে। তো আমরা জানি কেপি কেসি এর মান তখনই সমান হয়, ওই যে আমাদের বেসিক ফর্মুলা কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এন, এটা ছিল না, কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এন। সো এই জায়গাতে কেপি কেসি এর মান তখনই সমান ছিল যখন ডেল এন এর মান ইকুয়ালস টু 0 ছিল। ডেল এন এর মান 0 হলে কেপি ইকুয়ালস টু কেসি। সো ডেল এন এর মান 0 এর মানে কি? এর মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যার যোগফল এবং বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল, এই দুইটার যেই মানে বিয়োগফল, দুইটার যোগফল করে বিয়োগফল করলে সেটার ভ্যালু যখন 0 হয়। সো এখানে দেখো তুমি যদি খেয়াল করো এই সি নাম্বার অপশনটাতে তোমার উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা দেখো 1 প্লাস 1, ক্যালকুলেশন করলে এখান থেকে আসে হচ্ছে 0। তার মানে এই বিক্রিয়াটার জন্য ডেল এন এর ভ্যালু 0 আসে। সো এই বিক্রিয়ার জন্য যেহেতু ডেল এন এর ভ্যালু 0 আসে, দ্যাট মিন্স এটার জন্য আমার কেপি কেসি এর মান সমান। এই জিনিসটাও কিন্তু আমরা তোমার হচ্ছে যে এই তোমার টপ 100 ক্লাসের ভিতরে শেখাইছি, পাশাপাশি রাসায়নিক পরিবর্তনে তোমরা যারা আমার ক্লাস কোর্স ওর ভিতরে শেখাইছি, এগুলাই আসে, খুব সিম্পল জিনিস আসে। তুমি জাস্ট ক্যালকুলেশনটা ভালো করে শিখে নিলে, এই জিনিসপত্রগুলো শিখে নিলেই পারবা। কেমন? সো চলো আমরা পরবর্তীতে দেখি তড়িৎ রসায়ন থেকে আমাদের কি কোশ্চেন আসে। বলছে দেখো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এবং সিলভার প্লাস থেকে সিলভার, দুইটা তড়িৎদ্বারের জন্য ভ্যালু এত এবং এত দেয়া আছে। তড়িৎদ্বার দুটি দ্বারা কোষের মোট বিভব বের করতে বলছে। এই ধরনের যখন জিনিস দেয়া থাকে তখন এখানে আসলে কোনটা জারক কোনটা বিজারক এটা বোঝা যায় না। ঠিক আছে, তখন তোমাকে দেখতে হয় যে যেইটাতে আসলে জারণ ঘটাইছে, দেখো এই জায়গাতে বিজারণ ঘটাইছে, সো বিজারণ ঘটানোর পর বিভব কি নেগেটিভ আসছে না পজিটিভ আসছে? নেগেটিভ আসছে। তার মানে বিজারণ ঘটায় নেগেটিভ আসছে, এটা বিজারণ হবে না, এটা জারণ হবে। সো এটাকে তুমি যদি জারণ ঘটায় দাও তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এইটার ভ্যালু তখন আমার পজিটিভ হয়ে যায় 0.76 ভোল্ট। আচ্ছা, এবার দেখো তো এই অংশ যেটা আছে এইটাতে জারণ না বিজারণ? দেখো এইটাতে বিজারণ, সিলভার প্লাস থেকে সিলভার, এইটার জন্য বিভব খেয়াল করে দেখো তো 0.80 ভোল্ট। তাহলে দেখো এইটার জারণ ঘটায় পজিটিভ, এটার বিজারণ ঘটায় পজিটিভ, তাহলে এইটাতে জারণই হবে, এটাতে বিজারণই হবে। তার মানে এখান থেকে আমরা ই নট সেল যেটা পাবো, ই নট সেল ইকুয়ালস টু ই নট, জারণ মানে কাকে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর বিজারণ মানে কাকে? তোমার সিলভার প্লাস থেকে সিলভার। ঠিক আছে, যদি কিছু বলা না থাকে তাহলে এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যদি বলা থাকে তাহলে ওই শর্ত অনুযায়ী আগাতে হবে। কারণ কি, যেটা বলা আছে সেটা বাইরে তো আমি যেতে পারবো না, আর যদি বলা না থাকে তাহলে কমন সেন্স খাটায় এভাবে তোমাকে আগাতে হবে। তাহলে কমন সেন্স খাটায় আমরা যেটা পাইলাম এখানে আমরা দেখতেছি এই যে অংশটা, এই অংশের ভ্যালু আমাদের কত আসছে বলতো? 0.76। পরের অংশের ভ্যালু কত? 0.8। ক্যালকুলেশন করলে আমাদের টোটাল প্লাস 1.56 ভোল্ট আসে। সো এই প্লাস 1.56 ভোল্ট যেটা আমাদের অপশন ডি তে দেয়া আছে। ঠিক আছে, সো এইভাবে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলছি। ওকে, গ্রেট। এবার আসো, বলছে দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কি বলে? সো কোয়াগুলেন্ট ব্যবহার করে দুধ থেকে ছানা তৈরির যে প্রসেস সেটাকে আমরা কোয়াগুলেশন বলি। ঠিক আছে, দুধ এক ধরনের কলেরধর্মী পদার্থ, এই কলেরধর্মী পদার্থকে আমরা কোয়াগুলেশন প্রক্রিয়াতে তোমার হচ্ছে ছানা তৈরি করি, এই আর কি, দ্যাটস ইট। ওকে, এটা আমরা জানি। এবার দেখো বলছে যে এই যে যৌগটা দেয়া আছে, এই যৌগের কার্বন পরমাণুগুলার সংকরায়ন হবে কি ধরনের? সো আমরা যদি একটু দেখি, এই যৌগের কার্বন পরমাণুতে CH2 ডাবল বন্ড CH, বন্ড CH, ডাবল বন্ড CH2 এইটা আছে। সো এই প্রথম যে কার্বন, এই কার্বনের দিকে যদি আমি তাকাই, এই কার্বনে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন ডাবল বন্ড, কার্বন এখানেও ডাবল বন্ড আছে তাই না? পরেরটাতে, হ্যাঁ পরেরটা দেখো CH বন্ড CH, ডাবল বন্ড CH এভাবে আছে।
সো খেয়াল করে দেখবা এই কার্বনেও ডাবল বন্ড আছে, 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 প্রত্যেকটা কার্বনে ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকা মানে এই জায়গাতে খেয়াল করো একটা দুইটা তিনটা সিগমা একটা পাই। এই জায়গায় খেয়াল করো একটা দুইটা তিনটা সিগমা একটা পাই, এখানেও দেখো তিনটা সিগমা একটা পাই, এখানেও দেখো তিনটা সিগমা একটা পাই। সো তিনটা সিগমা একটা পাই হলে সংকরায়ন হবে হচ্ছে সিগমা প্লাস লন পেয়ার 0। তাহলে এখানে 3 হইলে sp2। তার মানে প্রত্যেকটাইতে যেহেতু একটা করে ডাবল বন্ড আছে, এই জায়গাতে আমাদের লিমন দেখো তো, এই জায়গাতে আমাদের হচ্ছে যে সিগমা যেটা আছে আমাদের এখানে সিগমা দিয়ে আমরা যে সংকরায়নটা করব সেটা আসবে কি sp2 সংকরায়ন। ঠিক আছে, সেখান থেকে আমরা sp2 সংকরায়ন পাবো। তাহলে এখান থেকে আমাদের সংকরায়ন হইল হচ্ছে sp2। সো আমরা 14 নম্বরে কার্বন পরমাণু সময় সংকরায়ন কি ধরনের পাবো? sp2 সংকরায়ন। ওকে গ্রেট। এরপর আসো, বলছে নিচের কোন যৌগের সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন আছে? হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য আমরা জানি যে হাইড্রোজেন বন্ধন তৈরি করার শর্তই হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন থাকতে হবে। এই তিনটা এবং এর সাথে হাইড্রোজেন থাকতে হবে। সো এই তিনটার সাথে হাইড্রোজেন থাকলে যেই যৌগগুলা তৈরি হয়, হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন বন্ধন তৈরি করে হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে, অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ধন তৈরি করে অ্যামোনিয়ার সাথে। ঠিক আছে, এই যে যৌগগুলা এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন দেয়। এখন মাথায় রাখতে হবে হাইড্রোজেন বন্ধন দেওয়ার জন্য দুইটা শর্ত ছিল। নাম্বার 1 শর্ত অধিক তড়িৎ ঋণাত্মকতা, এরপরে আকার ছোট। এই দুইটা শর্তই তোমার দেখবা মানে সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন। এই জন্য অধিক তড়িৎ ঋণাত্মকতা এবং আকার ছোট হওয়ার কারণে ফ্লোরিন যে আছে এ হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন দেয়। সো এই জন্য এখানে হাইড্রোজেন ফ্লোরাইড যে যৌগটা আছে এর হাইড্রোজেন বন্ধনের যেই যোগ্যতা বা এর যে শক্তি মাত্রা এটা সবসময়ই হাইয়েস্ট। ঠিক আছে, তাহলে দেখো হাইড্রোজেন ফ্লোরাইডের ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এবং এর আকার ছোট হওয়ার কারণে এ যেই হাইড্রোজেন বন্ধনটা দিবে সেই হাইড্রোজেন বন্ধনের শক্তিমাত্রা অনেক বেশি। বুঝতে পারছো জিনিসটা? সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ওই ডিম রান্না করতে নিষেধ করে দিও, শুধু একটা। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি দেখলাম। এখন আমরা আমাদের আজকে ক্লাসের লাস্ট পার্টে যাব। লাস্ট পার্টে হচ্ছে আমরা ম্যাথটা দেখব। সো ম্যাথ থেকে আমাদের যে প্রশ্নগুলো আসছে এগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ ধীরে সুস্থে সলভ করার ট্রাই করব। তো চলো আমরা ম্যাথগুলো একটু দেখার চেষ্টা করি। ম্যাথের ক্ষেত্রে প্রথমেই দেখো আমাদের যে ম্যাথটা দিছে tan θ + sec θ = x হলে cosec θ এর মান কত? এটা আমি মুখস্থই বলে দিতে পারবো। অ্যানসার হবে x² + 1 x² - 1, মানে অপশন এ। এবার ভাই আপনি মুখস্থ কেমনে বলে দিতে পারবেন? দেখো এই ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এগুলা কোশ্চেন ব্যাংকে এত বেশি আছে যে করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি টপ 100-এও করাইছি, আমি ভার্সিটি কতেও করাইছি, করাইতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তুমিও করতে করতে এই ম্যাথ মুখস্থ হয়ে যাওয়ার কথা এবং এইগুলাই বারবার রিপিট আসে। ঠিক আছে, তো এখন এটা করবা কিভাবে? তুমি যদি মুখস্থ বসাইতে পারো তাহলে তো হয়েই গেল, আর যদি না বসাইতে পারো তাহলে কি হবে? দেখো প্রথমে তুমি tan কে ভেঙে sin θ / cos θ করবা, sec কে ভেঙে cos করবা = x আসবে। ক্যালকুলেশন করলে নিচে আসছে হচ্ছে cos, সো এখানে আসছে হচ্ছে আমার sin θ, তাই না? আর এখানে আসছে হচ্ছে তোমার 1 = আমার ভ্যালু আসছে কত? x। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। এবার এইটাকে আমরা পরবর্তী স্টেজে নেওয়ার জন্য উপর একটা স্কয়ার দিব, নিচে একটা স্কয়ার দিব, এখানে একটা স্কয়ার দিব, টোটাল সবগুলাতে স্কয়ার দিলাম। সো এই জায়গায় cos স্কয়ার মানে হচ্ছে 1 - sin স্কয়ার, সো 1 + sin θ তার স্কয়ার, আর নিচে দেখো 1 - sin স্কয়ার, সো 1 - sin স্কয়ার মানে 1 + sin θ * 1 - sin θ, এটা আসে = এই সাইডে আসে হচ্ছে x²। এবার দেখো একটা এখান থেকে কেটে যায় উপরে দাঁড়ায় 1 + sin θ, নিচে দাঁড়ায় 1 - sin θ = এখানে আসে হচ্ছে আমাদের x²। সো দেখো এই যদি আমাদের আসে, এখন এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন করে পরের স্টেজে নেওয়ার জন্য করব হচ্ছে যোজন বিয়োজন করলে 1 + sin + 1 - sin, এটা করলে x² প্লাস আসবে উপরে, x² প্লাস আসবে উপরে, নিচে যখন যাবা 1 + sin -1 + sin, এটা বিয়োজন করলে x² - 1 আসবে নিচে। সো কাটাকাটি করলে দেখো এটা কেটে যায়, এটা কেটে যায়, উপরে থাকে 2, নিচে থাকে 2 sin θ = x² + 1 x² - 1। এবার দেখো এই 2 কেটে যে sin θ উপরে যে আমাদের তৈরি করে হচ্ছে cosec θ, সেই cosec θ এর ভ্যালু হচ্ছে x² + 1 x² - 1।
করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা রিটেনও আসে, এটা এমসিকিউতেও আসে। সো এমসিকিউতে বেশি আসে। যদি এমসিকিউতে আসে, তুমি যদি প্রেফার করো যে না তুমি ম্যাথটা করে করে মানে করে তারপরে বের করবা, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু করতে করতে তোমার এমন হওয়া উচিত যে তুমি প্রসেসগুলো মুখস্থ হয়ে গেছে তোমার, এবং তুমি জানো যে এটাই হবে অ্যান্সার, হ্যাঁ, দাগায় ফেলতে পারো। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো আমরা পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউ বলছে এই যে ভ্যালুটা দেয়া আছে, এই টোটাল ভ্যালুটার মান -6 হলে কে এর মান কত? সো এই জায়গাতে খেয়াল করে দেখো, উপরে যেই টার্মটা আছে, নিচে যেই টার্মটা আছে, যদি তুমি এখানে x এর ভ্যালু 1 বসাও, তাহলে দেখো 0/0 একটা ফরম্যাট চলে আসে। 0/0 ফরম্যাট আসলে এটা তো হবে না, ইনফাইনাইট হয়ে যাচ্ছে। সো এটা তখন এল হসপিটালে দেয়া যায়। এল হসপিটাল দেওয়ার মানে হচ্ছে উপরে একবার ডিফারেন্সিয়েশন, নিচে একবার ডিফারেন্সিয়েশন। সো উপরে একবার ডিফারেন্সিয়েশন করো, উপরে একবার ডিফারেন্সিয়েশন করলে দেখো এই 3 পাওয়ার 3 নিচে চলে আসলে 6x² আসে মাইনাস। দেখো এই যে অংশটা আছে, এই অংশটা যেটা আছে, এই ম্যাথটা একটু ভুল তুলছে আই গেস। আমি একটু জাস্ট ক্রস চেক করি, দাও আমার ফোনটা দাও, আমার ফোন দাও, একটু ওয়েট। ম্যাথটা জাস্ট একটু ছোট্ট একটা ভুল তুলছে। সো সো এখানে একটা জাস্ট ব্র্যাকেট ভুল গেছে, এই জন্য ওই ম্যাথটা একটু বিদঘুটে লাগতেছে। এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে? এখানে একটা ব্র্যাকেট গেলে দেখো এখন ম্যাথটাতে আমরা প্রথমে যখন এই অংশটাকে ডিফারেন্সিয়েশন করলাম তখন 6x² আসলো। এরপরে এই 2k + 1 এটাকে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে x² কে ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, আর 2x কে ডিফারেন্সিয়েশন করলে 2 আসে। সো এই টোটাল তুমি একটা ভ্যালু পাইলা। নিচে যে অংশটা আছে খেয়াল করে দেখো, নিচে আমার x - 1 আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 - 0 আসে। ক্যালকুলেশন করে এই টোটাল ভ্যালু -6 হয়। এখন এইটা এখন যে ফরম্যাটে আছে, এখন কিন্তু আমরা লিমিটের ভ্যালু বসাইতে পারি। সো এখন যদি আমি লিমিটের ভ্যালু x টেন্ডস টু 1 বসাই, তাহলে এখান থেকে আমি ভ্যালুটা পেয়ে যাব, কার ভ্যালু? k এর ভ্যালু পেয়ে যাব। সো x টেন্ডস টু 1 বসাও, x টেন্ডস টু 1 বসালে 6 * 1 তার স্কয়ার মাইনাস 2k + 1 * 2 + 2 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু -6। এবার দেখো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো 6 মাইনাস এটা গুণ করলে দেখো -4k - 2 + 2 ইকুয়ালস টু -6 আসে। সো এবার এখান থেকে বাকি ক্যালকুলেশন তোমাকে ফার্দার করতে হবে। সো ফার্দার করলে কি হবে দেখো, এই 2 কেটে যাচ্ছে। সো -4k ইকুয়ালস টু, এটা ওই সাইডে গেলে মাইনাস আসে হচ্ছে আমাদের 6 × 6 = 12। সো মাইনাস মাইনাস কেটে যায়, k ইকুয়ালস টু 12 ডিভাইডেড বাই 4, মানে আমরা শেষ পর্যন্ত ভ্যালু পাই কত? 3। সো এখান থেকে আমরা k এর যে ভ্যালু সেটা 3 পাই। আমি জানি না তোমরা কতটা বুঝছো, কিন্তু ম্যাথটা খুব সিম্পল কি দেখো, তুমি এল হসপিটাল দিয়ে 60 থেকে 70% ম্যাথই মিলাই ফেলতে পারবা। বেসিক এল হসপিটাল দিয়ে। এল হসপিটাল ব্যাপারটা কি, প্রথমে আমরা যেটা করব, এই জায়গাতে উপর আর নিচে মিলতেছে না, 0/0 ফরম্যাট চলে আসছে, ওই জন্য একবার এল হসপিটাল দিব। একবার এল হসপিটাল দিয়ে যে আমি ফরম্যাটটা পাচ্ছি, সেই ফরম্যাটটা ব্যবহার করে দেন আমি এখানে আগাচ্ছি, ঠিক আছে? ওখানে হচ্ছে একটা ইয়ার ট্যাব আছে, টেলিগ্রামের ট্যাব আছে, ওখানেও কাটবি পজ করার আগে। সো এই ছিল হচ্ছে আমাদের এই ম্যাথটা। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি যে কেমনে আমরা এই ম্যাথটা করলাম, এই ম্যাথটার রিলেটেড ব্যাপার স্যাপারগুলো কি। এবার আসো আমরা হচ্ছে যে পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা যদি আমরা দেখি, পরের ম্যাথটা হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা দেয়া আছে, এই ভ্যালুটা দেয়া আছে, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে মান কত হবে। সো আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করা তো একটু টাফ হয়ে যায়, তাই না? সো আমরা একটু তারপরেও করে দেখি। y ইকুয়ালস টু মাইনাস তোমার x টু দি পাওয়ার ইয়া, আর এখানে দেয়া আছে হচ্ছে ln x, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটা আসলে আমরা uv ধরে দুইবার ডিফারেন্সিয়েশন করব, এটা u এটা v। সো আমরা একবার যখন ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা u কে রেখে দিয়ে v কে ক্যালকুলেশন করব। সো u কে রেখে দিলে x ইনভার্স 2 হয়, আর v কে ক্যালকুলেশন করলে 1/x আসে। তারপরে দেখো ln x রেখে দাও। এবার এইটাকে তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, তখন -2 সামনে আসবে, -2 সামনে আসবে। এবার x টু দি পাওয়ার -3 হবে। কেন? কারণ হচ্ছে -2 সামনে আসলে ওই যে n x টু দি পাওয়ার n - 1 আসে না, মাইনাসটা সামনে এসে এক কম হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সো এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা এখান থেকে ভ্যালু আসতেছে x - কিউব প্লাস তোমার হচ্ছে যে প্লাস না -2 তোমার আসতেছে ln x ডিভাইডেড বাই x কিউব, এরকম কিছু একটা। ওকে, সো পরবর্তী স্টেজে তুমি যখন সেকেন্ড স্টেজে যাবা, সেকেন্ড স্টেজে ক্যালকুলেশন করলে এই জায়গাতে -3 আবার সামনে আসে, এসে উপরে যে x টু দি পাওয়ার -4 হয়। আচ্ছা, এখানে -2 থাকলো, এই -3 এই অংশটাকে তুমি যদি আবার এই যে x কিউব -1 ধরো, এরকম এটাকে
এরকম ফরম্যাট ধরো, তাহলে এটা ইউ, এটা ভি হিসেবে কাজ করে। সো প্রথমে আমি এক্স কিউব এটা রেখে দিলাম, লন এক্স কে ক্যালকুলেশন করলে 1/x আসে, প্লাস লন এক্স কে রেখে দিলাম। এই এক্স কিউব কে তুমি যখন ক্যালকুলেশন করাবা তখন দেখবা যে এই 3টা সামনে আসবে এন্ড দেন এখানে x⁻⁻4 আসবে। সো এই হচ্ছে আমাদের ফাইনাল যেই একটা আনসারের ফরম্যাট সেটাতে যাচ্ছে। সো ফাইনাল আনসারের ফরম্যাটে আমরা এখন কি পাচ্ছি যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এই জায়গাতে আমরা -3x⁻⁻4 এটা পাচ্ছি, মাইনাস এটার সাথে এই অংশ যদি আমরা একটু গুণ করি তাহলে দেখব -2x⁻⁻4 পাচ্ছি। এই -2 যদি এখানে গুণ করে দিই তাহলে -2, দেখো -2 and n -3, সো মাইনাস এন্ড মাইনাস মিলে প্লাস, এখানে আসবে হচ্ছে 3 এর 2 মিলে 6 ln x and x⁻⁻4। এই যে লাস্টের টার্মটা আমরা দুইবার ইউভি দিয়ে ক্যালকুলেশন করে পাইলাম, এটা দেখো ওখানে কোনো না কোনো একটা অপশনে মিলে যাবে এন্ড সেটা কি অপশন সি তে দেখো মিলে গেছে। সো অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। তাহলে এইটা আমরা কেমনে করলাম, এটা জাস্ট আমরা ইউ বাই ভি তে না যে ইউ ভি তে গেছি, ইউ বাই ভি তে না যে ইউ ভি তে গেছি, একবার ইউ একবার ভি ধরে ডিফারেন্সিয়েশন করছি, জাস্ট এইটুকুই। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। এবার আসো পরে আমরা আরেকটা দেখি। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ddx অফ e⁻x প্লাস e⁻−x, এন্ড এখানে অপশনে অ্যান্সার দেখে বোঝা যাচ্ছে আমাদের সবগুলা টেনে আছে। সো সবগুলা টেনে থাকা মানে আমরা এই tan ইনভার্স x যে কোনো একটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই অ্যান্সারটা পাবো। সো দেখো আমরা এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি tan ইনভার্স x, আমরা জানি ddx অফ tan ইনভার্স x এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস x স্কয়ার আসে। আচ্ছা, 1/1 প্লাস x স্কয়ার আসে। সো এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করে দেখি তো, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস x স্কয়ার মানে e⁻x তার স্কয়ার এটা আসবে। সো এইটাকে ক্যালকুলেশন করেই না আসলে এইটা পাওয়া যায়, এটাকে ক্যালকুলেশন করে এটা পাওয়া যায়। কিভাবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো 1/e⁻x আছে প্লাস 1/e⁻x আছে। সো ক্যালকুলেশন করলে খেয়াল করে দেখবা যে 1/e⁻x তার স্কয়ার প্লাস 1, আর এই e⁻x এটা উপরে উঠে যায়। সো সব মিলাই ক্যালকুলেশন করলে তোমার আসে হচ্ছে উপরে e⁻x আর নিচে আসে e⁻x তার স্কয়ার প্লাস 1, ঠিক আছে। এখন এইটাকে ক্যালকুলেশন করলে এইটা আসবে, এটার সাথে কি মিলছে? না, মিলে নাই। দেখো এইটা যেহেতু tan এর ভিতরে x না, তাহলে এই x যেটা না ওটাকে ক্যালকুলেশন করলে আরেকটা কিন্তু e⁻x আসে। সো এই টোটালটা ক্যালকুলেশন করলে e⁻x ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x তার স্কয়ার এটা আসে, বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসছে ওখান থেকেও ক্যালকুলেশন করে সেটা আসছে। সো আমি দেখে বলে দিতে পারবো এইটা আসবে হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আবার তুমি রিভার্স মেথডে এইভাবে চিন্তা করে করতে পারো, প্রথমে তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে এই পর্যন্ত নিবা, তারপর এখান থেকে চিন্তা করবা আচ্ছা এই জায়গাতে এখন ক্যালকুলেশন করলে সি নাম্বারটা আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। সো তুমি যেই মেথডে যাইতে চাও, যেটা তোমার জন্য ফ্লেক্সিবল মনে হয় সেটাই। এবার আসো, আমাদের বলছে যদি এই সর্বোচ্চ উচ্চতা এবং আর আনুভূমিক পাল্লা হয় তবে একটি বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে নিচের কোনটি সঠিক। সো আমাদের 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে কোনটি সঠিক এইটা বের করতে বলছে। সো 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে কোনটি সঠিক, এর জন্য আমাদের ফর্মুলা হচ্ছে tan আলফা ইকুয়ালস টু 4h ডিভাইডেড বাই r। এইটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। প্রাসের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো পাই তার ভিতরে এটা একটা। সো tan আলফা ইকুয়ালস টু 4h বাই r। এখন যেহেতু আমরা নিক্ষেপ করছি 30 ডিগ্রি কোণে, সো tan 30 ডিগ্রি ইকুয়ালস এখান থেকে আমরা ভ্যালু পাবো 4h ডিভাইডেড বাই r, বুঝতে পারছো? এখন tan 30 ডিগ্রি এর ভ্যালু কত বলো তো? 1/√3 না? সো এখান থেকে আমরা 1/√3 ইকুয়ালস টু 4h ডিভাইডেড বাই r পাবো। সো এখন আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে r ইকুয়ালস টু 4√3h এটা আসে, r ইকুয়ালস টু 4√3h। সো এই r ইকুয়ালস টু 4√3h যেটা আসলো এটা দেখো আমাদের অপশন সি তে দেয়া আছে। সো অপশন সি হচ্ছে আমাদের এখান থেকে কারেক্ট আনসার। গ্রেট, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হইছে। এখন আমাদের এই ম্যাথটা করতে হবে 6 নম্বরে। এই ম্যাথটা কি বলছে দেখো, এই জায়গাতে এই ভ্যালুটা দেয়া আছে, এই ভ্যালুটা দেয়া আছে x এর মান কত। সো 2401 7 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1। এই যে এই অংশটা আছে আমরা যদি 2401 কে রেখে দিই এই অংশটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে 7 টু দি পাওয়ার 2x হয়ে যায়। কারণ কি এটা ওই সাইডে গেলে নিচে, নিচে থেকে উপরে গেলে হচ্ছে তোমার পাওয়ার নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে অংশটা আছে না 2401 এটা 7 টু দি পাওয়ার 4 এর সমান। আমি বলবো ভাই এটা বুঝবো কেমনে, মুখস্থ, এটা বোঝার কোনো উপায় নেই। 7 টু দি পাওয়ার 4 মানেই হচ্ছে 2401, 2401 আসে। 7 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7। সো টোটাল মিলে গুণ করলে 2401 আসে।
তাহলে এখান থেকে বেসমেন্ট 7 7 তুলে দিলে 4 ইকুয়ালস টু 2x আসে, তাহলে x ইকুয়ালস টু আমাদের ফাইনালি ভ্যালু আসে কত 2। এই হচ্ছে আমাদের x ইকুয়ালস টু 2 এর ভ্যালু আনসার। সো এইভাবে আমরা অনায়াসে এই ছোট ছোট জিনিসপত্রগুলো ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি। ওকে, সো এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো বলছে আমাদের এই জায়গাতে এইটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা যেটা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করলে ab সরলরেখার সমীকরণ কোনটি? সো x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে যদি b বিন্দুতে ছেদ করে, আজান দিচ্ছে, সো আমরা একটা আজানের ব্রেক নিব, ব্রেকের পরে আবার ক্লাসটি কন্টিনিউ করব। সো আজানের পরে আমরা আবার হচ্ছে ক্লাসটিতে ব্যাক করতেছি আমাদের যেখানে আমরা ছিলাম। হ্যাঁ, সো এখানে দেখো একটা বক্ররেখা আছে যেটা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, দুইটা বিন্দু দেয়া আছে। এবার বলছে যে ab রেখার সমীকরণ বের করো। সো আমরা যদি দুইটা অক্ষকে চিন্তা করি, একটা x অক্ষ একটা y অক্ষ, এবার এই বক্ররেখা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে যদি b বিন্দুতে ছেদ করে, তার মানে ধরো x অক্ষকে a বিন্দুতে মানে এই বিন্দুতে ছেদ করলো, y অক্ষকে b বিন্দুতে মানে এই বিন্দুতে ছেদ করলো। এবার চিন্তা করো a বিন্দুটা আসলে x অক্ষের উপরে অবস্থিত। সো x অক্ষের উপরে অবস্থিত হলে x অক্ষের উপর y এর ভ্যালু কিন্তু 0 হয়। সো এই বিন্দুর স্থানাঙ্ক যখন বের করবা তখন এই রেখাতে y এর ভ্যালু 0। সো এই রেখাতে y এর ভ্যালু 0 বসায় দেখো, 0 ইকুয়ালস টু 1 প্লাস 1/2 প্লাস x এটা আসে। সো ক্যালকুলেশন করলে দেখো 1/2 প্লাস x ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে -1 আসে। আর এই গুণ করো 1 ইকুয়ালস টু -2 - x এটা আসার কথা। সো এইটাকে যদি তুমি এই সাইডে নিয়ে আনো তাহলে x ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসবে, x ইকুয়ালস টু এটা এই সাইডে আসবে তোমার, আর এটা এই সাইডে আসবে। সো আমাদের -2 -1 মানে -3 আসবে। সো এখান থেকে আমরা x a বিন্দুর যে স্থানাঙ্ক সেটা -3 0 পাচ্ছি, বুঝতে পারছো? -3 0। এবার দেখো যখন আমরা b বিন্দু নিয়ে কথা বলতেছি তখন সেটা y অক্ষের উপর অবস্থিত, y অক্ষের উপরে x এর ভ্যালু 0। সো y অক্ষের উপর যদি তুমি x এর ভ্যালু 0 বসাও তাহলে এই জায়গাতে x এর ভ্যালু 0 বসায় y ইকুয়ালস টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 0 এটা আসে। সো ক্যালকুলেশন করলে দেখো 1 প্লাস 1/2 আসে। সো ক্যালকুলেশন করলে এখান থেকে 3/2 পাও। সো তার মানে এই জায়গাতে x এর ভ্যালু যখন 0 তখন 0 3/2 এটা আসে। সো দেখো তাহলে আমরা এখান থেকে দুইটা বিন্দু পাইলাম, একটা হচ্ছে b বিন্দু আর একটা হচ্ছে a বিন্দু। সো দুইটা বিন্দু যদি পাই তাহলে এই দুইটা বিন্দু ব্যবহার করে এখন আমরা সরলরেখা বের করতে পারবো। কিভাবে? সরলরেখার যে সমীকরণ নির্ণয় করার বেসিক ওইটার মাধ্যমে আমরা বের করতে পারবো। কিভাবে? দেখো y মাইনাস y1 যে কোনো একটা বিন্দু নিয়ে ক্যালকুলেশন করো, এটা y মাইনাস y1, সো y মাইনাস 0 ডিভাইডেড বাই x মাইনাস x1, x মাইনাস তোমার 3 আসবে, সো মাইনাস মানে প্লাসে মাইনাস এটা আসলো। এবার এই জায়গাতে আমাদের লিখতে হবে হচ্ছে ঢাল ক্ষেত্রে কি হবে y2 মাইনাস y1, সো 3/2 মাইনাস 0, x2 মাইনাস x1 মানে 0 মাইনাস 3, সো 0 প্লাস 3 এটা। সো এই হচ্ছে আমাদের টোটাল কাহিনী। সো ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো আমরা পরবর্তী লাইনে পাবো কি y ডিভাইডেড বাই x প্লাস 3, উপরে পাবো 3/2, নিচে পাবো হচ্ছে 3। সো আর গুণ করো, গুণ করলে দেখো 3y, আর গুণ করলে 3y ইকুয়ালস টু এখানে আর গুণ করো, গুণ করলে দেখবা 3/2x ঠিক আছে, 3/2x প্লাস 9 ডিভাইডেড বাই 2। সো এই যে অংশটা এটাকে অ্যাডজাস্ট করলে পরের অংশে যে আমাদের এমনি ক্লিয়ার হয়ে যাবে, 6x আসবে এন্ড সামথিং আসবে যে এখানে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। সো এই হচ্ছে আমাদের কাহিনী। বেসিক কাহিনীটা কি দেখো, আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা বলতেছে যে একটা বক্ররেখা x অক্ষকে a বিন্দুতে y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। সো x অক্ষকে a বিন্দুতে ছেদ করলে আমি এখানে একটা পয়েন্ট পাবো, b বিন্দুতে ছেদ করলে এখানে একটা পয়েন্ট পাবো, এই পয়েন্ট আগে বের করব, এই পয়েন্ট আগে বের করব, দেন আমরা সমীকরণটা বের করব। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এখানকার কাহিনী। পরে আসো আমাদের পরের যে ম্যাথটা, এটা একটু যদি দেখার চেষ্টা করি। বলছে কোসেক, খেয়াল করো, কোসেক 10 ডিগ্রি এবং এত ডিগ্রি এর মান বের করো। সো এটা দেখেই তোমার মনে হবে যে ভাই এটা কেমনে করব, বাট এটা স্টেপ বাই স্টেপ আগাইলে মিলে যাবে। স্টেপ বাই স্টেপ আগাইলেই তোমার হচ্ছে এখান থেকে এই ম্যাথটা মিলাই ফেলা সম্ভব। সো মেলানোর জন্য প্রথমে আমরা এই যে অংশটা আছে এই অংশটাকে তোমার বেসিক আকারে আগাই। হ্যাঁ, একটু পজ করো তো, একটু ফোন আসছে। সো আমরা যেখানে ছিলাম আমরা কি করব, আমরা হচ্ছে যে এই ম্যাথটা নিব। তো দেখো উপরে আমাদের 10 আছে, 10 এর পরে এই অংশটা তো আমাদের স্বাভাবিক অংশ না, কোসেক 10 আছে, তাই না? কোসেক 10 আছে, এই কোসেক তো আমাদের স্বাভাবিক না, তাহলে স্বাভাবিক হচ্ছে কোসেকের উল্টাটা সাইন, তাহলে 1/sin10 নিলাম আমরা মাইনাস।
এখানে দেখো 4 sin 70 আছে, সো এখানে আমরা 4 sin 70 এটা রেখে দিলাম। লসাগু করলে দেখো নিচে আমরা sin 10 পাচ্ছি, 1 মাইনাস 4 sin 70 ইন্টু sin 10 পাই, এটা আসে। সো দেখো 1 মাইনাস এই জায়গাতে 2 ইন্টু 2 sin 70 ইন্টু sin 10 এটা লেখা যায়, ডিভাইডেড বাই নিচে দেখো sin 10 লেখা যায়। এবার এই জায়গাতে খেয়াল করে দেখো এই যে sin 70 এবং 10 এইটাকে আমরা যদি cos c minus cos d এর ফর্মুলাতে নিয়ে যাই, cos c minus cos d এর ফর্মুলাতে নিয়ে যাই, তাহলে দেখো এই অংশটা আসে 2 sin 70 sin 10, এটা আসলে cos c minus cos d এর যে ফর্মুলা আছে সেই জায়গাতে কনভার্ট করে ফেলা যায়। সো cos c minus cos d এর ফর্মুলাতে গেলে দেখো একটা আসবে হচ্ছে cos 80 আর একটা আসবে হচ্ছে cos 60, cos 80 এবং cos 60 এইটা গেলে আমরা হচ্ছে যে এই অংশে কনভার্ট করে ফেলতে পারবো। সো এই জায়গা থেকে আমরা 1 মাইনাস 2 ইন্টু cos 60 মাইনাস cos 80 এই দুইটা ফর্মেটে নিয়ে গেলাম, ডিভাইডেড বাই নিচে আমাদের sin 10 থাকলো, ঠিক আছে। এখন এই cos 60 এটার ভ্যালু আমরা অলরেডি জানি, কত জানি, cos 60 এর ভ্যালু হচ্ছে আমাদের 1/2, তাই তো। সো cos 60 এর ভ্যালু 1/2, এখানে আমরা যদি বসাই দিই তাহলে দেখো 1 মাইনাস 2 ইন্টু 1/2 মানে -1, এখানে থাকে হচ্ছে আমাদের cos 80 ডিভাইডেড বাই আমরা নিচে পাচ্ছি হচ্ছে sin 10। সো এই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত কাহিনী, এটা কেটে যায়, কেটে যাওয়ার পরে এখানে আমাদের উপরে থাকে হচ্ছে cos 80 আর নিচে থাকে হচ্ছে আমাদের এই জায়গাতে এই 2 গুণ করার পর এখানে একটা 2 ছিল, সো এই জায়গায় একটা 2 আসবে। সো উপরে নিচে থাকে হচ্ছে আমাদের sin 10, sin 10টাকে আবার cos হচ্ছে কি লেখা যায়, sin 10টাকে আমরা আবার cos 90 মাইনাস 80 লিখতে পারবো, তাই না। সো উপরে দেখো cos 80, নিচে আমরা তোমার হচ্ছে cos 90 মাইনাস 80 লিখতে পারবো, তাহলে হচ্ছে আমাদের 10 আসবে। সো এই cos থেকে sin এ কনভার্ট হয়ে যাবে, তার মানে এটার মানেই হচ্ছে যেটা হচ্ছে আমাদের sin 10 ওটাই কিন্তু আমাদের আবার cos 80, বুঝছো, এটাকে আমরা sin এ কনভার্ট করতে পারবো। সেখান থেকে cos 80 কেটে যায়, শেষ পর্যন্ত আমাদের ভ্যালু আসে হচ্ছে 2। সো এই ভ্যালুটা এই ম্যাথটার যে বেসিক শেষের ভ্যালু সেটা কত আসে, সেটা আসে হচ্ছে 2। ওকে, এবার দেখো আমাদের আরেকটা ম্যাথ আছে যেটা হচ্ছে tan θ প্লাস cot θ প্লাস 2 cosec θ, এইটার ভ্যালু থিটার মান আমাদের বের করতে বলছে। সো এটা কিভাবে বের করব, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এই ম্যাথটাকে স্বাভাবিক প্রসেসে আগাইলেই হয়ে যাচ্ছে। tan θ মানে হচ্ছে আমাদের sin বাই cos করতে হবে, আচ্ছা cot θ মানে হচ্ছে আমাদের cos বাই sin করতে হবে, আর cosec মানে 2 বাই আমরা sin করব। সো নিচে আমরা sin θ cos θ এই অংশটা নিব, এই অংশটা নিলে এটা দিয়ে এটা কাটলে দেখো উপরে যায় হচ্ছে sin স্কয়ার θ, এটা দিয়ে এটা কাটলে cos স্কয়ার θ, এখানে আসে হচ্ছে 2 বাই sin θ। সো এই যে অংশটা আছে এই অংশটার ভ্যালু দেখো 1। সো 1 যদি হয় তাহলে এখন আড়াআড়ি গুণ করলে দেখো sin θ ইকুয়ালস টু 2 sin θ cos θ আসে, sin θ কেটে যায়। এখান থেকে পরবর্তী লাইনে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো cos θ ইকুয়ালস টু ভ্যালু পাচ্ছি হচ্ছে আমাদের cos θ ইকুয়ালস টু ভ্যালু পাচ্ছি হচ্ছে আমাদের 2 তো। cos θ equals to ভ্যালু পাচ্ছি 2 না 1/2, আর গুণ করলে cos θ equals to ভ্যালু পাচ্ছি 1/2। সো cos কত ডিগ্রির মান 1/2, cos হচ্ছে তোমার 60 ডিগ্রি এর মান 1/2। সো এখান থেকে θ equals to 60 ডিগ্রি, এটা হচ্ছে π/3 60 ডিগ্রি। সো θ equals to 60 ডিগ্রি বাই 60 ডিগ্রি মানে হচ্ছে আমাদের এখান থেকে ভ্যালু আসে π/3, মানে অপশন ডি আমাদের শেষ পর্যন্ত কারেক্ট আনসার হয়। সো এইভাবে আগায়ে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারবো। এ পর্যন্ত হয়তো আমরা ক্লিয়ারলি বুঝছি। এবার দেখো আমাদের বলছে এত এবং এত বিন্দুগামী সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে। সো x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে m ইকুয়ালস টু tan θ। সো θ ইকুয়ালস টু tan ইনভার্স m এর ভ্যালু আসবে। এখন m এর ভ্যালু মানে y2 y1 x2 x1। সো y2 1 মানে এখান থেকে মানে এটা থেকে এটা বাদ, সো 2 0 বাদ গেলাম। এবার x2 x1 মানে এটা থেকে এটা বাদ, সো 0 -1 -2। সো ক্যালকুলেশন করলে দেখো tan ইনভার্স 2 ডিভাইডেড বাই 2, সো এটা কাটাকাটি করলে দেখো আমাদের ভ্যালু আসে হচ্ছে tan ইনভার্স 1। সো tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। সেখান থেকে শেষ পর্যন্ত
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 45 ডিগ্রি, মানে বি নাম্বার। সো বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ওকে, এবার বলতে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল এবং এত 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 রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায় এমন একটি সরলরেখা সমীকরণ বের করো। সো ওয়াই অক্ষের সমান্তরাল মানে হচ্ছে x ইকুয়ালস টু a। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? x ইকুয়ালস টু a। সো এই যে x ইকুয়ালস টু a, এই রেখার সমীকরণটা এখন আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু এই রেখা এবং এই রেখা দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যায়, অর্থাৎ দুইটা রেখাকে আমরা এখন সলভ করব। দুইটা রেখাকে কি করব? সলভ করব। দুইটা রেখাকে সলভ করার পরে একটা বিন্দু পাবো, সেই বিন্দুটাকে এখানে ছেদ করলে আমরা এখানে x ইকুয়ালস টু a এর যে ইকুয়েশন সেটা পেয়ে যাব। এটা একটা ওয়ে, খুব সুন্দর মতো এটা করা যায়। আবার আরেকটা খুব সিম্পল একটা ওয়ে আছে, এই ম্যাথটা ট্রিকটাই হচ্ছে এরকম। এই ম্যাথটা যদি তুমি তাকাও 2x - 7y + 11 = 0। আরেকটা দেখো x + 3y - 8 = 0। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে এই যে 7y এবং 3y একটা প্লাস একটা মাইনাস আছে। আবার আমার যে কাঙ্ক্ষিত রেখা, এই রেখাতে শুধু x সম্বলিত রেখা, তার মানে এই দুইটা রেখাকে কম্বাইন করে যদি আমি y সম্বলিত পদটাকে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমি এই রেখাটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, y সম্বলিত পদটাকে বাদ দিতে হবে। সো y সম্বলিত পদটাকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে আমরা 3 দিয়ে গুণ করব আর এখানে আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে দেখো আমাদের y সম্বলিত পদটা বাদ হয়ে যাবে। তাহলে 3 দিয়ে গুণ করলে দেখো 6x - 21y + 3 11 33 = 0 আসে। 7 দিয়ে গুণ করলে 7x + 21y, এবার দেখো 7 8 56 = 0। সো ক্যালকুলেশন করলে এটা ক্যালকুলেশন। সো এখানে দেখো 7 8 6 13, 13x মাইনাস এই অংশটা ক্যালকুলেশন করলে দেখো এরপরে আসে হচ্ছে 40 17। সো 16 আর 7 মিলে আসে হচ্ছে 23। সো 23 = 0। সেখান থেকে আমরা 13x - 23 = 0 পাই। দেখো এইটাই হচ্ছে আমাদের ওখানে অ্যান্সার আসে, এই যে 13x - 23। সো দুইটা ওয়ে, একটা ওয়ে হচ্ছে একটু বড় করে করবা, দুইটা রেখাকে সমাধান করবা, করার পরে পয়েন্টটা এখানে বসায় তুমি পয়েন্ট পাবা। আরেকটা হচ্ছে এই দুইটা রেখাকেই কম্বাইন করে তুমি এখান থেকে বের করে ফেলতে পারবে। একটা রেখা থেকে আরেকটা বাদ দিলেই তুমি ওই রেখাটা পাচ্ছ। ঠিক আছে, যেই রেখাটা ছেদ করবে। সো এটা একটা ওয়ে। এবার বলছে দেখো 7 জনের সিনেটর, এটা হচ্ছে সিলেবাসের বাইরে, আমি এটা পারবো না, সিলেবাসের বাইরের কোশ্চেন। এবার বলছে দেখো অসমতা, এটাও সিলেবাসের বাইরের কোশ্চেন, এটাও করাবো না। এগুলো সব সিলেবাসের বাইরের কোশ্চেন, বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের ফিজিক্সের কোশ্চেন, ম্যাথে দিয়ে রাখছে। বলছে এত এবং এত রেখা পরস্পর লম্ব হওয়া শর্ত কি? সো দুইটা রেখা পরস্পর লম্ব হওয়া শর্ত ছিল যে তাদের ডট গুণফল = 0 হবে। সো ডট গুণফল 0 হওয়া মানে এইটার সাথে এটা ডট, এটার সাথে এটা ডট, আর এটার সাথে এটা ডট। সো আমরা a এবং a 2a এটা যদি ডট করি তাহলে দেখো 2a² আসে। এটার সাথে এটা যদি ডট করি তাহলে দেখো এই জায়গাতে a আছে আর এখানে 2 আছে, মাইনাস 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 মাইনাসে প্লাস 2a আসে। আর এটার সাথে এটা যদি ডট করি তাহলে -4 আসে = 0। সো যখন আমরা এইটা ডট করব তাহলে ডট গুণফল 0 হইলে এই টোটাল টার্মটা = 0 হয়, a² + a - 2 = 0 হয়। এখন এই 2 কে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে +2a - 2a - 2 = 0, a কমন নিলে a + 2, -1 কমন নিলে a + 2 = 0। সো a + 2 a - 1 = 0 আসে। সো a = 1 আসে, a = -2 আসে। এই যে দুইটা টার্ম, এই দুইটা টার্ম হচ্ছে আমাদের এখানে ফাইনালি লাগে। সো একটা হচ্ছে 1, একটা হচ্ছে -2। সো এইটা হচ্ছে আমাদের সিলেবাসের ভিতরে কোশ্চেন। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাসটা। আজকের ক্লাসে যে কয়টা প্রশ্ন ছিল আমি তোমাদের সব স্টেপ বাই স্টেপ সব ধীরে সুস্থে দেখাই দেওয়ার ট্রাই করছি। সো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।